আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগতম 11 প্লাস একাডেমির সম্পূর্ণ ফ্রি কোর্সের। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। আর আমাদের আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা তোমাদেরকে কিছু নিয়ে কথা বলবো, কিছু দেখাবো। হ্যাঁ, তো তোমরা একটু আজকের ক্লাসটা হয়তো একটু সময় লাগবে, হ্যাঁ, কিন্তু অন্য ক্লাসগুলোর দেরি হবে না। আজকের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে সবকিছু একটু দেখিয়ে দিব। তো প্রথমে তোমরা সবাই একটু ক্লাসটাতে জয়েন করে ফেলো। তারপর হচ্ছে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দিবা। তোমার ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দিবা ক্লাসটা। আচ্ছা, সবাই একটু একটু করে জয়েন করে ফেলো। আর সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও যে হ্যাঁ। দেখো, তোমাদের সাথে কিন্তু আমি একবারই নতুন, তোমরা কিন্তু আমার আগে ক্লাস কখনোই করো নাই। হ্যাঁ, তোমাদের সাথে আজকে থেকে আমার ক্লাসের পরিচয় হবে, আজকে থেকে তোমাদের সাথে আমার বনিবনা হবে। তোমরা আমাকে জাজ করতে পারবা যে আসলে তোমাদের জন্য আমাদের প্ল্যাটফর্মটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝতে পারবা। ওকে, যারা যারা সালাম দিয়েছো, যেমন ফাতেমা আফরোজ মিম, ফারজানা ফারুক, নুপুর আল হাসান, তারপর হচ্ছে লিমন, ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের আরেকটা কথা হচ্ছে, তোমাদের এই স্টুডিওটা কিন্তু সামনের সপ্তাহ পুরোপুরি চেঞ্জ হবে, নতুন একটা স্টুডিও আসবে তোমাদের জন্য। তোমরা এটা ভালো করে জানো যে তোমাদের জন্য আরো স্মার্ট বোর্ড আরো সংযোজন করা হবে। আচ্ছা, তো আমি প্রথমে তোমাদের সাথে একটু কথা বলে নিব যে আসলে তোমরা ক্লাসগুলা কিভাবে করবা। হ্যাঁ, আমি একটু কথা বলে নিই। আমরা ক্লাস তো আজকে আলোচনা করবই, আর আমাদের ক্লাসটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমরা ভালো করে বুঝবা যখন আমরা ক্লাস স্টার্ট করব। তো প্রথম কথা হচ্ছে, তোমরা হ্যাঁ সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। আমি অনেক দুষ্টামি করি ক্লাসে, অনেক দুষ্টামি করব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি একটু কথা বলি, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনো। দেখো, বিগত যত ইয়ারই আমি পড়াইছি তোমাদের অ্যাকাউন্টিং ফ্রি পড়াইছি, অনেকে মনে করতে পারে যে ফ্রি ক্লাস আবার কেমন হবে। শোনো, তুমি একটা পেড ক্লাসে পড়ে যতটুকু ফ্যাসিলিটিস পাইবা, ঠিক তেমন ফ্যাসিলিটিস পাইবা এই ফ্রি ক্লাসে, প্লাস এর থেকে বেশিও পাইতে পারো। কারণ কি? কারণ আমাদের এই ফ্রি ক্লাস করে, অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস করে আমাদের অনেক অনেক স্টুডেন্টসই প্রতি বছর এ প্লাস পায়। এবং আমাদের অন্যান্য সকল প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের কোর্স আছে, বুঝছো? এবং তোমাদের অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে প্রিন্সিপালস অ্যাকাউন্টিংটা ফ্রি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2টা সাবজেক্ট ফ্রি পড়াবো, মার্কেটিং ফিনান্স ডিপার্টমেন্ট একটা সাবজেক্ট ফ্রি পড়াবো। তো ফ্রি কোনগুলো পড়াবো, কোনগুলো পেড পড়াবো, সেগুলো তোমাদের আইডিয়া হয়ে গেছে। এখন এই ফ্রি ক্লাসগুলা তোমাদের সম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি থাকবে। আমরা যে কোর্সটা ফ্রি পড়াবো সেই কোর্সটা কিন্তু কখনোই টাকা নিব না, একদম ফ্রি। এবং এমন ফ্রি না যেটা হচ্ছে ওই আছে না যে ফ্রি পড়াবো না, ঠিক মতো যাও, এটা এরকম না। আল্লাহ রহমতে এ প্লাস পাওয়ার জন্য আমি বলে দিলাম, এ প্লাস পাওয়ার জন্য আমাকে যত ইচ্ছা তোমরা ব্যবহার করবা, যত ইচ্ছা আমাকে খাটাইবা, এবং তোমরাও পাশাপাশি খাটবা। আমি তোমাদের সাথে অঙ্গীকারবদ্ধ যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস করে যেন তোমরা কিভাবে এ প্লাস পাইবা, আমি তোমাদের সাথে আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হলাম, ঠিক আছে? এবং অন্য কোর্সের মধ্যেও আমাদের যে এ প্লাস থাকে, আমাদের স্টুডেন্টদের এ প্লাস পাই, তোমরা কিন্তু রিভিউ দেখেছো। অন্য কোর্সের সাথেও তোমরা যদি আমার সাথে একদম খাপে খাপ মিলায় যদি খাটতে থাকো, ইনশাল্লাহ প্রত্যেকটা কোর্সের জন্য তোমাদের এ প্লাস যেন হাতে আসে, সেইভাবে আমরা পরিশ্রম করে যাবো, আমাদের টিম পরিশ্রম করে যাবে। আচ্ছা, তো প্রথম তোমরা জানো যে তোমরা যারা স্টুডেন্টস আছো, তোমরা জানো যে আমরা কমার্স পাবলিকেশন ম্যাথ বইগুলো ফলো করি। এবং কমার্স পাবলিকেশনের বইটা তোমরা এই বাংলাদেশের মধ্যে কি কি পরিমাণ নাম আছে, বা কমার্স পাবলিকেশন বইটা কি আমি কমিশন খেয়ে তোমাদেরকে সাজেস্ট করছি কিনা, সেটা তোমরা অ্যানালাইসিস করে বইটা কিনবা। দেখো, আমরা নর্মাল টিচার, আমরা কখনোই কমিশন খাই না, কোনো কিছুই খাই না। আমাদের কাছে যে বইটা ভালো মনে হয় সেই বইটা আমরা সাজেস্ট করি। তো আমরা তোমাদের জন্য বুক লিস্টে আমরা সাজেস্ট করে দিচ্ছি যে তোমরা কোন পাবলিকেশনের বইটা কিনবা। ওকে, তো এখন আমরা আজকে যে ব্যাপারটা আমরা বলতেছি, বুক লিস্টে আমরা সাজেস্ট করি। সাউন্ড তো ঠিক আছে ভাই, সাউন্ড ফুল ঠিক আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ডে থাকবে। এখন আমি তোমাদের
আজকে একটু সময় তোমাদের নষ্ট হবে। এখন আমি বলে দিচ্ছি যে তোমাদের এই অ্যাকাউন্টিং ক্লাসটা কিভাবে নিব। শোনো, প্রথম হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসটা আমাদের প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। শনি সোম বুধ একদম রাত্র 9টা। এই রুটিন অনুসারে আমাদের বই শেষ হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত মনে হবে যে তোমরা এই ক্লাস পাওয়ার উপযুক্ত হও নাই, ততদিন পর্যন্ত ক্লাস চলবে। ওকে, এরপরে হচ্ছে এই ক্লাসগুলা তোমাদের 24 এবং 25 সেশন লিখে একটা ইউটিউব প্লেলিস্ট থাকবে। ওই ইউটিউব প্লেলিস্টে তোমাদের এই ক্লাসগুলো আমি যেভাবে ধারাবাহিকভাবে নিব, লাইভ ক্লাস 1 লাইভ ক্লাস 2, সেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো সুন্দর করে সাজানো থাকবে এবং অন্যান্য ডিপার্টমেন্টেরও যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো সুন্দর করে সাজানো থাকবে। কথা কি বুঝতে পেরেছো? এটা গেল। এখন এই কোর্সটা বা এই ক্লাসটা করতে হলে তোমার মেইন বই লাগবে, শীট লাগবে, অনেক কিছু লাগবে। তো খেয়াল করে দেখো, তোমাদেরকে আমরা প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা তোমাদেরকে এমন ভাবে একটা শীট দিব যে শীটগুলোর মধ্যে তোমাদের সব ধরনের ম্যাথগুলো থাকবে। হ্যাঁ, একটু আমি প্রথম 10 মিনিট তোমাদেরকে নষ্ট করবো। দেখো, প্রতি চ্যাপ্টারের শীটগুলো থাকবে। যেমন দেখো, আমি একটু বুঝাই। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এটা তোমাদের দরকার নেই, তোমাদের হচ্ছে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এখন এটা নাই। তাহলে টপিকসটা কি? বেসিক প্লাস জার্নাল। ঠিক আছে, দেখো অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার কত? 3। তার মানে এই টপিকসটা তোমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং বইয়ে এবং ফিনান্স ডিপার্টমেন্টের ফিনান্স বইয়ে চ্যাপ্টার 3 নাম্বার এটা পাই যাবা। তাছাড়া এই এই টপিকসটা যার সাথে মিলবে, যারা বিবিএস পড়ো, যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, হ্যাঁ, সবাই এই টপিকসটা যদি তোমাদের বইয়ে থাকে তোমরা পড়তে পারবে। আমাকে অনেক পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টও কিন্তু মেসেজ দিয়ে বলে, ভাইয়া আমি তো আপনার এই ক্লাসগুলো করি, আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার এই টপিকসটা না আপনার এই ইয়েতে নাই, যদি একটু আমাদের একটু কোর্সের ব্যবস্থা করে দিন। আমি বলি, তাই ভাই পাবলিক ইউনিভার্সিটিতে বলে তো কোর্স লাগে না, এমনি নর্মালি তুমি পারবা, ইনশাল্লাহ আমাদের থেকে ভালো শিখবা। তো অনেক আমাদের রিকোয়েস্ট এরকম আসে, অনেক ইউনিভার্সিটি তোমার ক্লাস করে উপকৃত হলে তারা মেসেজ দেয়। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, তোমাদের এই টপিকসে তোমাদের কি কি অঙ্কগুলা করতে হবে সেই অঙ্কগুলা দেওয়া আছে। ঠিক আছে, দেখো যে C1 C2 এরকম ভাবে দেওয়া আছে। তো এইগুলো আবার হচ্ছে কি জানো নি, যাতে তোমাদের যে ইউটিউব প্লেলিস্ট হবে, ওই ইউটিউব প্লেলিস্টে যে ডেসক্রিপশন থাকে না, ডেসক্রিপশন বক্স থাকে না, ডেসক্রিপশন বক্সে যে যে ক্লাসের যে যে শীটটা দরকার সেই শীটটা ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মানে তোমাকে কষ্ট করতে হবে না। প্লেলিস্টে গেলে তোমার শীট দরকার, ডেসক্রিপশন বক্সে গেলে তুমি শীটটা পেয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের কোনো কোনো অনেক সময় দেখা গেছে কি যে তোমাদের এই সাবজেক্টটা, এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদের সাপোর্টিং একটা শীট লাগে। যেমন আমাদের প্রথম এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের ওয়ার্ড মিনিং একটা শীট লাগবে, কারণ আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা পড়ে আসছি। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কি পড়ে আসছি? বাংলা পড়ে আসছি। এখন আমরা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা পড়ে আসছি, এখন আমাদের ইংলিশেও পড়তে হবে। তাহলে আমরা তো ইংলিশটা সচরাচর তো আমরা অভ্যস্ত না। হ্যাঁ, অনেকে ইংলিশে অনেক ভালো, কিন্তু এটা তো একটা কমার্শিয়াল, মানে আমাদের মানে ব্যবসায় শিক্ষা সাইড ইংলিশ। তো এই ইংলিশগুলো কিন্তু আমরা নর্মালি ইউজ করি কম। তো তোমার প্রাথমিক দিকে কিছু ইংলিশ ওয়ার্ড জানা থাকতে হবে। তো এই শীটটাও কিন্তু অলরেডি আমি তোমাদের হাতে দিয়ে দিয়েছি এবং আমাদের পেজে পোস্ট করা আছে, এবং যে যত ধরনের শীট হোক প্রত্যেকটা শীট আমাদের মেসেঞ্জার গ্রুপে পোস্ট করা থাকবে। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে আমরা দিয়ে দিব, আমাদের ইউটিউব ডেসক্রিপশনে থাকবে এবং আমাদের পেজে রীতিমতো আমরা পোস্ট করব। ওইখান থেকে তোমরা কালেকশনগুলো সংগ্রহ করবো, অথবা সংগ্রহ করে সেভ করা লাগবে না, আমি একটা ফাইল দেবো, ওই এক ফাইলে সব থাকবে, এটা তোমাদের পাইবা। তাহলে এই ওয়ার্ড মিনিং গুলো, তোমাদের কাজ হচ্ছে ওয়ার্ড মিনিং গুলোকে ভালো করে একটু আয়ত্ত করে নেওয়া। মনে রাখতে হবে তোমার বইয়ে কিন্তু আরো অনেক ওয়ার্ড মিনিং আছে, কিন্তু তুমি এই ওয়ার্ড মিনিং গুলো শিখে যখন তুমি পড়া শুরু করবা, তারপরে দেখবা যে তোমার বাকি ওয়ার্ড মিনিং গুলো আর শিখা লাগবে না, নর্মালি তুমি আমার ক্লাসের মাধ্যমে তুমি পারবা। তাছাড়া এই ওয়ার্ড মিনিং তোমাকে ধরে ধরে মুখস্থ করতে হবে না, নর্মালি তুমি এমনিতেই আমার ক্লাস করলে ওয়ার্ড মিনিং মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এই ছিল আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা। এরপরে তোমাদের তাহলে এই বিষয়টা চলে গেল যে তোমাদের শীট কিভাবে দেওয়া হবে বা কিভাবে তোমাদের প্রয়োজন বিষয়টা। আচ্ছা, এখন তোমরা যে আমার কাছে ক্লাস করবা, ঠিক আছে, আমি যে তোমাদের কাছে ফ্রি পড়াচ্ছি, আমারও কিন্তু একটা কি আছে, তোমাদের কাছে কিন্তু আবদার আছে। আবদারটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে যেমন আমি ফ্রি পড়াচ্ছি, একটা ভালো রেজাল্টের জন্য তোমরাও আমাকে ভালো একটা রেজাল্ট উপহার দিবা। এতটুকুই তোমাদের কাছে এই প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এর আবদার। আমি কখনো এই অ্যাকাউন্টিং এর জন্য এক টাকা তোমাদের কাছে চাইবো না। কথাটা কি মনে থাকবে? কি বলছি? আবদার। আমি 30 সেকেন্ড জাস্ট একটু টাইম নিচ্ছি, 30 সেকেন্ড আমি তোমাদের সাথে কথাটা কন্টিনিউ করতেছে একটু।
আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাছে আমার আবদার যে তোমরা আমাকে ভালো একটা রেজাল্ট দিবা। প্রতি বছর যেমন আমাকে স্টুডেন্ট আমাকে এ প্লাস দিবে, আমি গর্বিত অনেক। আমার অনেক ভালো লাগে যে আমার পরিশ্রম কাজে লাগে। তোমাদের মধ্যে আমি ইনশাল্লাহ 100+ স্টুডেন্টের কাছে আমি এ প্লাস চাই সাবজেক্টে। পেড সাবজেক্ট তো পেড, ওইটা তো তোমরা আমাকে পেমেন্ট করবা, আমি তোমাকে খাটবো, এটা হচ্ছে ভিন্ন। কিন্তু এটা তো ফ্রি, এটা তো তোমরা পেমেন্ট করবো না। এই জন্য তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আমাকে ভালো একটা রেজাল্ট উপহার দিবা। ঠিক আছে, এতটুকু। এখন আমার এই ক্লাসটা করতে গেলে তোমাদের কি কি করতে হবে একটু দেখো। প্রথম হচ্ছে তুমি শিটগুলোকে সংগ্রহ করবা, শিটগুলোকে সংগ্রহ করবা এবং অবশ্যই মেইন বই কিনবা। কমার্স পাবলিকেশনে মেইন বইটা কিনে নিবা, কারণ আমরা মেইন বই থেকে পড়াবো ভাই। আমরা শিট, আমরা কোনো লিমিটেড পড়াবো না, আমরা মেইন বই যা অঙ্ক আছে সব পড়াবো, এবং সব অঙ্ক পারার জন্য তোমাকে যা করা দরকার তাই করতে হবে। আচ্ছা, এখন আমি একটু চলে আসি তোমাকে কি করতে হবে। দেখো, আমাদের এই ক্লাসগুলো লাইভ হবে। লাইভগুলোতে তুমি যদি জয়েন করতে পারো তোমার জন্য বেস্ট, কারণ তোমার আনসারগুলো আমি সাথে সাথে দিব। এরপরে কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদের ওয়াইটিতে বা ইউটিউবে রেকর্ডেড থাকবে, বুঝছো? গেল। এখন তুমি যে শুধু লাইভ ক্লাস করবে, লাইভ ক্লাস করলে কিন্তু তুমি এ প্লাস পাবে না। লাইভ ক্লাস করলে কি এ প্লাস পাইবা না। তোমাকে লাইভ ক্লাসের পাশাপাশি এইচডব্লিউ করতে হবে, এইচডব্লিউ করতে হবে। আমি প্রত্যেক ক্লাসের পরে তোমাকে এইচডব্লিউ দিব। কোনো ক্লাসে আমি এইচডব্লিউ ছাড়া দিব না, প্রত্যেক ক্লাসের পরে এইচডব্লিউ দিব। তার মানে এখন তুমি যে এইচডব্লিউ গুলো করতেছো, ঠিক আছে, এই এইচডব্লিউ গুলো করে আমাদের কিন্তু একটা গ্রুপ আছে। আমাদের হচ্ছে 11+ একাডেমি, 11+ একাডেমি একটা গ্রুপ লেখা সার্চ দিবা, একাডেমি একাডেমি গ্রুপ, হ্যাঁ, লেখা সার্চ দিবা। গ্রুপ লেখা সার্চ দিলে একটা গ্রুপ আসবে। ওই গ্রুপে তুমি তোমার এইচডব্লিউ গুলা বাসায় খাতায় করবা, খাতায় করে ছবি তুলা ওই এই গ্রুপে সাবমিট করবা। তাহলে আমি দেখবো যে কে কতটুকু অ্যাক্টিভ, কে কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। এটা হচ্ছে আমাদের এই অপশনটা চলে গেল, বুঝছো? এরপরে তোমাদের এইচডব্লিউ করতে যে প্রবলেমগুলো হবে সেটা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা অ্যাড হয়ে আছো। এই মেসেঞ্জার গ্রুপগুলোতে তোমরা প্রবলেমগুলো নিজেরা ডিসকাশন করবা, তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা, আমিও তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি তো থাকবোই। তাহলে যারা মেসেঞ্জার গ্রুপে আমাদের অ্যাড হইবা না বা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইবা না, তারা কিন্তু অনেক ফেসিলিটিস পাবে না, কারণ মেসেঞ্জার গ্রুপে কিন্তু আমরা সব প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে, এবং তোমাদের অলরেডি কিন্তু তোমরা 500 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে তোমাদের ফার্স্ট ইয়ার মেসেঞ্জার গ্রুপে। তাহলে যার প্রবলেমগুলো কিন্তু তারা সলভ করতে পারবে। তো এই হচ্ছে তোমার এই বিষয়গুলো মানতে হবে। প্রথম হচ্ছে লাইভগুলো কন্টিনিউ সুন্দর করে করতে হবে। যদি কোনো প্রবলেম থাকে লাইভগুলো রেকর্ডেড থাকবে, রেকর্ডেড করে নিবা। দ্বিতীয় কথা হচ্ছে এইচডব্লিউ করে অবশ্যই গ্রুপে জমা দিবা, এবং এইচডব্লিউ কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলে দিবা। আর বাকি কাজ কিছুই করা লাগবে না, সবকিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো চলো আমাদের আজকের যে ক্লাস, আমাদের আজকের যে সাজানো বিষয় সেটা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করবো। ওকে, তো এই পর্যন্ত সবাই একটু ডান লিখে দাও যে হ্যাঁ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সবাই একটু ডান লিখে দাও। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের যে টপিকস নিয়ে আমাদের আলোচনা করার বিষয় সেটা আমরা বলবো। কিন্তু নর্মালি আমরা অন্য কোনো ক্লাসে আর এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না। এটা ফার্স্ট ক্লাস, সবাই দেখবে এবং এখান থেকে কিন্তু পড়াটা শুরু করবে। সেই জন্য এই ক্লাসে বলে দিছি। এই জন্য আমরা তোমাদেরকে সকল ব্যাপার বলে দিছি যেন তোমাদের বারবার না বলতে হয়। তারপরে নর্মাল ক্লাসগুলোতে আমরা সরাসরি আসবো, আমরা টপিকস নিয়ে আলোচনা করবো, ক্লাস করবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, ডান। এবং অবশ্যই তোমরা যারা আমার রেকর্ডেড কিছু ক্লাস ছিল গত ইয়ারে, তোমরা দেখছো, অনেকেই দেখছো, তোমরা ক্লাস করার এই সময় তোমাদের আইডিয়া আছে। তাহলে আশা করি তোমরা অন্তত পক্ষে একটা স্বস্তি পেয়েছো যে আমরা কি পরিমাণ তোমাদেরকে সার্ভিস দিতে পারবো বা কি পরিমাণ তোমাদেরকে পড়াতে পারবো। বুঝতে পেরেছো? তো এর উপর ডিপেন্ড করে তোমরা একটা জিনিস সবসময় রাখবা, এই যে ফ্রি ক্লাসটা সবসময় একটু শেয়ার করার চেষ্টা করবা। যদি কোনো গ্রুপে বা কোথাও শেয়ার না করতে পারো, তোমাদের কিন্তু কলেজ ভিত্তিক মেসেঞ্জার গ্রুপ আছে, ওই মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিয়ে বলবা যে এটা তো ফ্রি ক্লাস, তোমরা ভালো লাগলে করতে পারো। এতটুকুই, এর বেশি কিছু বলার দরকার নেই। আর যদি এটা ওরা অপছন্দ করে তাহলে দ্বিতীয়বার এটা করার দরকার নেই। তবে তোমাদের নিজের প্রোফাইলে একটু শেয়ার করে দিবা। যারা মনে করো, অনেকে আছে কিন্তু ভাই, বিশ্বাস করো, যারা সায়েন্স বা আর্টস থেকে আসে তারা লাস্টে আমার কাছে আসে, তো তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিও যে সায়েন্স বা আর্টস থেকে যেখান থেকে আসো এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। তো তুমি জাস্ট কাউকে জানানো মানে কি তোমার তার উপকার করলা, এতটুকুই। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। আমি আজকে কিন্তু দেখবো যে তোমরা আমার প্রথম ক্লাসটা কতজন মানুষের শেয়ার করেছো। ঠিক আছে, কে শেয়ার করেছো। ওকে, চলো ইনশাল্লাহ আমরা আমাদের টপিকস নিয়ে আলোচনা করতেছি। ওকে, কেউ কিন্তু রাগ হয় না যে 15 মিনিট তোমাদেরকে বুঝাইছি। এখন আমি তোমাদের আলোচনা করব, শোনো। আমাদের আজকের টপিকসটা হচ্ছে বেসিক প্লাস জার্নাল, ঠিক আছে, অথবা জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা। শুনো, একটা অ্যাকাউন্টিং অথবা যে কোনো একটা সাবজেক্ট মানুষের
লাইফ থেকে, মানুষের লাইফের প্রবলেম থেকে তৈরি হয়। ঠিক আছে, মানে মানুষের লাইফের কি প্রবলেম থেকে একটা সাবজেক্ট তৈরি হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা মনে করবো না যে বইয়ে যা আছে সেটা হয়তোবা কোনো লাইফ থেকে আসে না। বইয়ে যা কিছু আছে মনে রাখতে হবে যেটা আমাদের রিয়েল লাইফ থেকে এটা বইয়ের মধ্যে আসছে। তার মানে আমরা যদি এটা রিয়েল লাইফ থেকে অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সাবজেক্টটা সহজ হবে। আর যদি মনে করো যে না, বইটা থেকে আমি শিখবো, সেটা আমার রিয়েল লাইফে অ্যাপ্লাই করবো, কখনোই তুমি ভালো জ্ঞান অর্জন করতে পারবে না। কারণ প্রত্যেকটা সাবজেক্টের সাথে জড়িত আমাদের রিয়েল লাইফের প্রত্যেকটা কাজ। এই প্রত্যেকটা কাজ থেকে কিন্তু আমাদের একটা সাবজেক্ট তৈরি হয়ে আসছে। বুঝতে পেরেছো? তো সেই রিয়েল লাইফ থেকেই সেই কিভাবে আমরা পিওর অ্যাকাউন্টিং যে ব্যাপারটা, যে অ্যাকাউন্টিংটা কিভাবে আসলে শেখা উচিত আমাদের, আমরা সেইভাবেই শিখবো। এবং আজকে আমি তোমাদেরকে বলে দিই একটা কথা, আজকে আমি যেভাবে অ্যাকাউন্টিংটা তোমাদেরকে শিখাবো বা যে বিষয়টা আমি শিখাবো, যদি কারো এই বিষয়ে জ্ঞান থাকে তাহলে তো তুমি ভালো ভালো বুঝো, যদি কারো জ্ঞান না থাকে অবশ্যই এটাকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে? আরেকটা কথা আমি বলি তোমাদেরকে, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা না জেনে যদি তুমি অ্যাকাউন্টিং এ প্লাসও পেয়ে থাকো, মনে রাখবা তুমি অ্যাকাউন্টিং এ ভালো স্টুডেন্ট না। বুঝতে পারছো? কারণ যারা আজকের বিষয় আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় ছাড়া যদি অ্যাকাউন্টিং এ এসএসসি তে প্লাস পাও, ইন্টারমিডিয়েটে এ প্লাস পাও, তাও আমি বলবো তোমার অ্যাকাউন্টিং এ জ্ঞান অনেক কম। যারা এই বিষয় জেনে শুনে এ প্লাস পাইছে, মনে রাখতে হবে তারাই প্রকৃতপক্ষে এ প্লাস পাওয়ার অধিকারী, তারাই হচ্ছে এ প্লাস পাবে এবং তারাই প্রকৃত অ্যাকাউন্টিংটা শিখে আসছে। তাহলে আমি জানি না কে জানো কে জানো না, আমি মনে করি যে কেউ জানো না, আবার মনে করি সবাই জানো। আমার কথা হচ্ছে আমি সবার জন্য পড়াবো। ওকে, চলো তাহলে আমাদের অ্যাকাউন্টিংটা শুরু। আচ্ছা, ওকে, আমাদের প্রথম হচ্ছে যে অ্যাকাউন্টিংটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ নিয়ে। কি নিয়ে? হিসাব সমীকরণ। ওকে, এই হিসাব সমীকরণটা থেকে আমাদের মূলত অ্যাকাউন্টিং এর বেসিক আসছে এবং এখান থেকে আমাদের শুরু। যারা হিসাব সমীকরণকে ভালো করে চিনবা তাদের জন্য মনে করতে হবে যে 50% অ্যাকাউন্টিংটা তোমার আয়ত্তে চলে আসছে, বা এই এই সমীকরণের নলেজটা দিয়ে তুমি বিভিন্ন ধরনের বা যত ম্যাথ আছে সলভ করতে পারবা বা সলভ করার দিকে এগিয়ে যেতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? একটা ক্লাসে কি আর সারা জীবনের পড়া শেষ করা যায় না, কিন্তু এটি হচ্ছে তোমার প্রথম সিঁড়ি এবং এটি হচ্ছে তোমার সঠিক সিঁড়ি। এই সিঁড়ি ছাড়া তুমি অ্যাকাউন্টিং এ প্লাস পেয়ে থাকলেও সেটা তোমার সঠিক অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়া না। বুঝছো? আচ্ছা, তাহলে একটু দেখো এখানে আমাদের হিসাব সমীকরণটা কি? এ সমান এল প্লাস ওই। এটাকে যদি আমি ফুললি ইংলিশে করতে যাই, এ মানে হচ্ছে অ্যাসেটস, আর এল মানে হচ্ছে লাইবিলিটিস, আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। সায়েন্স অথবা আর্টস থেকে যারা আসছো একদম মনোযোগ দিয়ে শুনবা। আমাদের হিসাব সমীকরণটা কি? এ সমান এল প্লাস ওই। এ মানে কি অ্যাসেটস, এল মানে হচ্ছে লাইবিলিটিস, আর ওই মানে কি ওনার্স ইকুইটি। এটার বাংলা যদি করি, অ্যাসেটস এর বাংলা অর্থ সম্পদ, আর লাইবিলিটিস এর বাংলা অর্থ হচ্ছে দায়, আর মালিকানা সত্ত্ব হচ্ছে তোমার ওনার্স ইকুইটির বাংলা। তার মানে যে হিসাব বিজ্ঞান তৈরি করেছে যে সাবজেক্ট, লুকা পিসেলের কথা বলতে পারো, সে কিন্তু হিসাব বিজ্ঞানের জনক, জানো নি? আচ্ছা, সে বলতেছে যে তোমার প্রতিষ্ঠানে, সে কি বলতেছে দেখো, তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকবে তা সমপরিমাণ দায় প্লাস মালিকানা থাকবে। সে এটাকে সমীকরণ আকারে আবিষ্কার করেছে এবং সে এটাই প্রমাণ করতে চাইছে এবং এটাই সে প্রমাণ করছে। খেয়াল করো, সে কি বলছে যে তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকবে তার সমপরিমাণ দায় প্লাস মালিকানা সত্ত্ব থাকবে। এখন আমি জাস্ট একটু তোমাকে বুঝাই লাইফ থেকে। ধরো এটা হচ্ছে তোমার একটা বিজনেস, এটা হচ্ছে কি তোমার একটা বিজনেস। আচ্ছা, ব্যবসায়। এখন এই ব্যবসায়ে ধরো তুমি সবকিছু একদম ইন টোটাল বাইরে ঘরে সবকিছু মিলে, এটা কিন্তু শুধুমাত্র বিজনেসের কথা বলতে হবে, কিন্তু কোনো কোনো কিন্তু মালিকের কোনো কিছু হবে না এখানে। মানে আছে না যে আমার বাড়িতে কিছু টাকা পয়সা আছে, ওইগুলো না, জাস্ট বিজনেসের ইনভলভ বা বিজনেসে যেটা বিনিয়োগ হয়েছে। ধরো এটা হচ্ছে তোমার বিজনেস, তোমার ইন টোটাল বিজনেসের বাইরে ভিতরে সবকিছু মিলাইয়া ধরো তোমার টোটাল সম্পদ আছে এ সমান সম্পদ। ঠিক আছে, সম্পদ আছে ধরো, আমি একটু ছোট করে দিচ্ছি, ধরো 1,00,000 টাকা। ওকে, সম্পদ কত আছে? 1,00,000 টাকা।
এখন তুমি খেয়াল করে দেখো তো, তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ, ধরো ফ্রিজ আছে, তারপর হচ্ছে এসি আছে, তারপর হচ্ছে ধরো পণ্য আছে, একটা চেয়ার আছে, এই যে যে সম্পদগুলা, এই সবগুলা সম্পদ কি তোমার টাকায় কিনা? হ্যাঁ, সবগুলা সম্পদ কিন্তু তোমার টাকায় কিনা না। আবার হতে পারে সবগুলা তোমার টাকায় কিনা, আবার হতে পারে সবগুলাই তোমার টাকায় কিনা, আবার না, কিছু তোমার টাকায় কিনা, আবার কিছু মানুষের টাকাও এখানে আছে। তার মানে তোমার একটা ব্যবসার মধ্যে যে পরিমাণ সম্পদ থাকে, এখানে দুইটা ভাগে থাকতে পারে। এক হচ্ছে এক হচ্ছে তোমার নিজের নিজের ধরো তোমার ব্যবসায় টোটাল সম্পত্তির মধ্যে তোমার নিজের আছে 70,000। আর এক হচ্ছে কি, তুমি কারো থেকে টাকা আনছো, অথবা কেউ তোমার কাছে টাকা পাবে, অথবা কারো কাছে তুমি ধরা আছে, সেটা হচ্ছে অন্যের। সেটা কার? অন্যের, যেটাকে আমরা দায় বলি। বুঝছো? তাহলে এখানে কত? 30,000। তার মানে এটাই তোমার, এই সমীকরণ এটাই তোমাকে বলতে চাচ্ছে যে তোমার যে পরিমাণ সম্পদ আছে তার মধ্যে হয় তোমার কিছু নিজের আর কিছু অন্যের। অথবা খেয়াল করে দেখো, এই জন্য এখানে বলা হয়েছে এ সমান এল প্লাস ওই, মানে সম্পদ 1,00,000 টাকা আছে। হ্যাঁ, সম্পদ তোমার 1,00,000 টাকা আছে। বুঝছো? সম্পদ হচ্ছে তোমার 1,00,000 টাকা আছে, দায় ধরো তোমার 30,000 টাকা আছে, আর তোমার নিজের কত? 70,000 টাকা। তার মানে তুমি কিন্তু নিজে একদম পড়াশোনার বাইরে যাও, তোমার নিজের বিজনেসের দিকে তুমি ফোকাস দাও। তুমি খেয়াল করে দেখো যে তোমার ব্যবসায় সব সম্পদ তোমার নিজের কিনা, এখানে আবার কিছু নিজের, আবার কিছু মানুষের পায়। এই হচ্ছে তোমার এই সমীকরণ। এখন তুমি একজন বলতে পারো, স্যার আমি তো ব্যবসা দিছি, আমার এখানে তো কেউ টাকা পায় না। কেউ টাকা পায় না, যা আছে সব আমার। তাহলে তার ক্ষেত্রে কি হবে দেখো, হতে পারে এমন ব্যবসা হবে না? হবে। ধরো তোমার সম্পদ আছে কত, ধরো আমি ধরি, কমায় ধরি টাকা, ধরো 20,000 টাকা, তুমি একটা ছোটখাটো ব্যবসা দিছো। এখন সম্পূর্ণ টাকাই তোমার, মানুষের কোনো টাকা নেই, মানে কোনো দায় নেই। তাহলে খেয়াল করে দেখো, তাহলে সম্পূর্ণ টাকায় যদি তোমার থাকে, ধরো 20,000-ই তোমার, তাহলে 20,000-এ তোমার ওনার সিকিউরিটি মানে কি? যেটা মালিকের নিজের। আচ্ছা, তাহলে দায় কি? জিরো। হতে পারে এরকম বিজনেস, হতে পারে না যে আমি 20,000 টাকা ব্যবসায় আমি বিনিয়োগ করছি, 20,000 টাকাই আমার, এখনো পর্যন্ত আমি মানুষের কাছে ধার ধার আনি নাই, অথবা আমি বাকিটাকে কিছু করিনি। ওকে, তাহলে কি, যে আমার সম্পদ যা আছে সম্পূর্ণটাই আমার। আর আমি প্রথম যে উদাহরণটা দিছি কি, যে কিছু সম্পদের কিছু অংশ তোমার নিজের, কিছু অংশ তুমি ধার দেনা করছো। আচ্ছা, এরপরে আমি আরেকটা এক্সাম্পলে যাই, খেয়াল করে দেখো। এরকমও হতে পারে যে তোমার 50,000 টাকা বিনিয়োগ করছো, 50,000 টাকা তোমার সম্পদ, এর মধ্যে 1 টাকাও তোমার না, তুমি সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে লোন আনছো। সম্পূর্ণ টাকা কি ব্যাংক থেকে লোন আনছো, তার মানে কি, যে তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ আছে সম্পূর্ণটাই তোমার দায়, মানে অন্যের, তোমার নিজের কিছুই নাই। তার মানে দেখো, সমীকরণ কিন্তু যেভাবে তুমি বিজনেস করতেছো, যেভাবে তুমি মানায় নিতে পারতেছো, যাই তুমি বলো না কেন, তোমার লোকাপিসেলের সমীকরণে আসতেই হবে যে সম্পদ সমান দায় প্লাস মালিকানার সত্ত্ব। মানে তোমার একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ থাকবে তার সমপরিমাণ দায় প্লাস মালিকানার সত্ত্ব থাকবে। হয়তোবা দায় নাও থাকতে পারে, হয়তোবা দায় থাকতেও পারে, হয়তোবা মালিকানার সত্ত্ব নাও থাকতে পারে, থাকতেও পারে। তাহলে এই তিনটা এক্সাম্পলে তুমি কিন্তু, এখন তুমি বুঝো যে তোমার এই এক্সাম্পলটা বা এই সমীকরণটা কি তোমার লাইফ থেকে আসছে, নাকি সমীকরণ থেকে তুমি ব্যবসা শিখছো? না, তোমার বিজনেসের হিসাব নিকাশ সঠিকভাবে করার জন্য এই সমীকরণটা আসছে। তাহলে সমীকরণ যদি আমার লাইফ থেকে আসে, আমি কেন বইয়ের মধ্যে থাকবো? আমি লাইফ থেকে হিসাব বিজ্ঞান শিখবো। এই হচ্ছে আমার সমীকরণের মূল লক্ষ্য। বুঝতে পেরেছো? তাহলে সমীকরণটা কি, আমরা সায়েন্স বা আর যারাই আছি সবাই কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছি যে সমীকরণটা কেন এমন হয়েছে, যে এ সমান এল প্লাস ইউ, এটাই কেন হলো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের একদম ফুল যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা লিখে দাও অল ক্লিয়ার। আমি সামনের দিকে বাড়াবো। ঠিক আছে, সামনের দিকে বাড়াবো। সবাই মনে রাখতে পারো, আমি একটা কথা বলে দিই, মনে রাখবা, যদি আজকে আমি তোমাকে 1 ঘন্টা নষ্ট করে শুধু এই জিনিসটাই শিখাই, তাও মনে রাখবা যে তুমি কিছু একটা শিখতেছো বা কিছু একটা শিখছো। কারণ এই শিক্ষার কোনো কি নাই, অবচয় নাই। এটা তোমার অলওয়েজ তোমাকে সাপোর্ট দিবে। এখন এটা যদি তোমার সময় নষ্ট করে শিখা হয়, তাও আমি মনে করবো যে তোমার সময় আজকে কাজে লাগছে, কাজে লাগবে। ঠিক আছে, তারপরে তো আমি তোমাদেরকে এক্সাম্পল একদম বইয়ের প্রশ্ন সমাধান করে দেখাবো। সবাই অল্পটা লিখে দাও, আমি একটু দেখবো কে কে আছো তোমরা। ওকে,
তাহলে রিমি, ফাতেমা আফরোজ মিম, সানজিদা আক্তার, সামিউল, সাগর, তারপর হচ্ছে রাবিয়া। আমি একটু দ্বারা অন্যদিকে যাচ্ছি, এখানে আমাদের ইটা কমেন্টটা ঠিক মতো দেখা যাচ্ছে না। ওকে, হ্যাঁ মোটামুটি সবাই তাহলে বুঝতে পেরেছো, কারো কোনো কোনো প্রশ্ন নাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। দেখো একটু আমাকে আমার সাথে একটু সময় দাও, একটু কষ্ট দাও। এখন দেখো একটু কথা বলি। এখন এরপরে দেখো কি আসছে, এরপর আসছে বর্ধিত রূপ। বর্ধিত রূপ মানে কি জানেন? বর্ধিত রূপটা হচ্ছে এই যে তোমার সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। দেখো মালিকানা সত্ত্বের মধ্যে আবার চারটা অংশ এখন চলে আসছে, মানে এই একটাকে বাংলে কয়টা পাওয়া যায়? চারটা। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তার মানে মালিকানা সত্ত্বটাকে বাংলে চারটা কি পাওয়া যায়, মানে এটাকে ধরো ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে আমরা কয়টা পাচ্ছি? চারটা উপাদান পাচ্ছি। তাহলে এটাকে বলা হয় বর্ধিত রূপ। মানে বর্ধিত রূপ মানে কি, যে টোটাল এখানে ভিতরে যে আর লোকায়িত চারটা অপশন আছে সেটাকে বোঝানো হয়েছে। এখন এই চারটা অপশন স্যার কেন আসছে? এতক্ষণ তো স্যার ভালো বুঝাইছিলেন, এখন এটা কেন আসছে? চলো আমি এটার ব্যাপারে একটু কথা বলি। আমি হচ্ছে তোমাকে মানে বেসিক থেকে বুঝাচ্ছি, আজকে একটু কষ্ট হবে, অন্যদিন আর কষ্ট হবে না। আচ্ছা এখন একটু দেখো তাহলে কেন আসছে। দেখো এখন তুমি জানো যে তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ সম্পদ তার দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে কিছু মানুষের থাকতে পারে, না থাকতে পারে, যেভাবে উদাহরণ দিয়ে দিছি। এখন দেখো, এখন মনে করো তুমি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করছো, ঠিক আছে, সমান ধরো না এখানে 30,000 টাকা তোমার দায়, ব্যাংক থেকে লোন নিছো বা কারো থেকে আনছো, আর 70,000 টাকা কার? নিজের। 70,000 টাকা কার? নিজের। এখন এখানে কেন ওই বাকি অপশন গুলো আসছে? তাহলে এটা হচ্ছে ধরো তোমার বাকি টাকাটা। এখন এখানে কেন এই চারটা অপশন আসছে? শোনো, খেয়াল করে দেখো, তুমি যে ব্যবসায় করবা, হ্যাঁ দেখো কত মজার ব্যাপারগুলা। তুমি যে ব্যবসা করবা, তোমার ব্যবসায় কি লাভ হবে না বা আয় হবে না? অবশ্যই আয় হবে। আচ্ছা এই আয় যদি হয়, তাহলে এই আয়গুলা কি তুমি নিবা নাকি তোমার ব্যবসায়ের আয় আরেকজনে নিয়ে যাবে? বলো তো দেখি। তোমার ব্যবসায় যদি আয় হয়, তোমার ধরো এখন নিজের মূলধন আছে কত? 70,000 টাকা। এখন তোমার ব্যবসায় যদি আয় হয়, তোমার ব্যবসায়ের আয় কে নিবে? সে যে 70,000 টাকা 30,000 টাকা দিচ্ছে সে নিবে না, সে নিতে পারবে না। সে নিলে কি নিবে? যে সুদ আমি যদি ব্যাংক থেকে যদি আনি, সে সুদ নিতে পারবে। সে আমার প্রতিষ্ঠানের আয় বা ব্যয় সে নিবে না, বহন করবে না। তুমি যদি আমাকে 30,000 টাকা দাও, আমি যদি বলি ব্যবসায় লস হয়েছে আমার, তুমি সেটা মানবা? মানবা না। আমি যদি বলি আমার ব্যবসায় লাভ হয়েছে, আমি তোমাকে সে আয় দিব না। তার মানে কি, যদি আমার প্রতিষ্ঠানে আমি নিজের টাকা বিনিয়োগ করে যদি আমি আয় হয়, তাহলে সেটা আমার থাকবে। আর আয় হইলে আমার মূলধন বা মালিকানা সত্ত্ব কি বাড়বে। আর যদি খরচ বা ক্ষতি হয়, তাহলে আমার মালিকানা সত্ত্ব কি কমবে। দেখছো? এবং এছাড়া আরো আছে, আমি চাইলে কিন্তু আরো অতিরিক্ত মূলধন দিতে পারি। দিতে পারি না? আরো অতিরিক্ত মূলধন দিতে পারি। তার মানে যদি আমি আরো অতিরিক্ত মূলধন দিই, তাহলে আমার কি হবে? আমার মূলধন আবার বাড়বে। তাছাড়া কিন্তু আমি চাইলে আমার আমার ব্যবসায়ের আমার পারিবারিক কাজের জন্য অথবা আমার নিজের কাজের জন্য আমি কিন্তু এখান থেকে টাকা তুলে এনে খরচও করতে পারি। তো আনলে যেটাকে বলা হয় কি উত্তোলন। এই জন্য দেখো, তুমি যতই গাটাগাটি করো, তুমি যতই গাটাগাটি করো, এই চারটার বাইরে আর তোমার কিচ্ছু করার থাকবে না। সেই জন্য দেখো, আমার আয় হচ্ছে প্লাস, যদি আমার প্রতিষ্ঠানে আয় হয় সেই জন্য প্লাস, এই আয়কে আমরা আর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, মানে রেভিনিউ মানে আয়। আর খরচ হলে আমাদের মাইনাস হয়, খরচকে আমরা ই অথবা ই এক্স দিয়ে প্রকাশ করি, মানে এক্সপেন্স। সেই জন্য এটা মাইনাস, আর এটা কি প্লাস। এবং যদি আমরা অতিরিক্ত মূলধন আনি, অতিরিক্ত মূলধন অথবা মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, মানে ক্যাপিটাল সি। কি দিয়ে? কি দিয়ে প্রকাশ করি? সি। তাহলে অতিরিক্ত মূলধন হলে তো প্লাস হবে। এবং আমরা যদি ব্যবসা থেকে টাকা নিয়ে যাই, সেটাকে আমরা কি বলি? উত্তোলন বলি। সেই জন্য উত্তোলনটাকে আমরা কি বলি? ড্রয়িংস মানে উত্তোলন, মানে ডি দ্বারা প্রকাশ করি। এই জন্য আমার এই সিটাকে যদি আমি টোটালি একদম পরিষ্কার করে ভাঙি, যে আসলে সিটার ভিতরে কি কি আছে, তার মানে সি এর ব্যালেন্সটা কিভাবে মানে কি হয়, কিভাবে এটা একত্রিত হয়, বা সি এর ব্যালেন্সটা কিভাবে তৈরি হয়। কারণ আমি যদি মূলধন দেই, তাহলে আমার মূলধন বাড়বে। যদি আমি টাকা নিয়ে যাই, আমার উত্তোলন করলে আমার মূলধন কমবে, সেজন্য ডি মাইনাস। আমার ব্যবসায় যদি আমি 1 বছর ব্যবসা করে আয় করতে পারি, তাহলে আমার আয় বাড়লে আমার আবার প্লাস, ঠিক আছে, আর আমার খরচ হলে মাইনাস। এখান থেকে আমাদের লাইফ থেকে কিন্তু এই ব্যাপারটা আসছে, বুঝছো? এই জন্য তুমি দেখো যে সি মানে হচ্ছে আমাদের মূলধন, যদি আমরা মূলধন দিয়ে আমাদের প্লাস, অথবা অতিরিক্ত মূলধন দিয়ে প্লাস, ব্যবসায় আয় হইলে আমাদের প্লাস হবে,
যদি আমাদের খরচ হয়, ই মানে হচ্ছে কি এক্সপেন্স, যদি খরচ হয় তাহলে মাইনাস, এই যে মাইনাস, আমরা যদি টাকা নিয়ে যাই তাহলে আমাদের মাইনাস। তার মানে আমাদের এই মালিকানা সত্ত্ব আমার নিজের টাকার মধ্যে এই 4 ধরনের ঘটনা ঘটতে পারে, সেই জন্য এটাকে বাংলায় আমরা 4টা উপাদান পেয়ে থাকি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। সবাই একটু 100% ক্লিয়ার লিখে দাও। এখন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেটা এখন তোমার কাজে লাগবে। সবাই লেখো 100% ক্লিয়ার। ঠিক আছে, সবাই লেখো 100% ক্লিয়ার। তাহলে 30 মিনিট চলে গেছে, ইনশাল্লাহ আমরা আর কিছু সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা করে ফেলবো। আচ্ছা, সবাই লেখো যে 100% ক্লিয়ার। অভিজিৎ 100% ক্লিয়ার। ওকে ওকে, সবাই সবাই যারা যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে দিতে তাহলে আমার জন্য ভালো হবে। কারিমা 100% ক্লিয়ার। অর্শি বিনতে তাইফা ক্লিয়ার। ওকে, সবাই একটু কমেন্ট করো, আমি সবার কমেন্ট একটু দেখবো, তারপর আমি তোমাকে একটু বুঝাবো। লিমন ইসলাম ক্লিয়ার। আচ্ছা, তাসফিয়া ক্লিয়ার। হ্যাঁ, 100% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যাক, আমি যদি তোমাদেরকে বুঝাতে পারতেছি এটা অনেক কিছু। মাহফুজা, রাবিয়া, মিম, ইব্রাহিম, আহসান, ফারজানা, ফারহু, দিয়া সরকার, হ্যাঁ 100% ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা, তো চলো আমরা এখন পরবর্তী ব্যাপারে যাই। রিমি ক্লিয়ার, নাফিজা খানম ক্লিয়ার, নুসরাত রহমান ক্লিয়ার। আচ্ছা, নাদিয়া ইসলাম মিম ক্লিয়ার। ওকে গুড। তো চলো আমরা এখন যাই। তাহলে আমরা টোটালি একটা বিজনেসের সমীকরণ থেকে খুঁজতে 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 কয়টা উপাদান পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপাদান পেলাম। এখন এই 6টা উপাদানকে আমরা যদি টোটালি বাংলাতে দেখতে যাই তাহলে দেখো কি, এ মানে হচ্ছে আমাদের অ্যাসেটস, মানে হচ্ছে সম্পদ। লাইবিলিটিস মানে হচ্ছে আমাদের দায়, লাইবিলিটিস। সি মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল, যেটাকে আমরা মূলধন বলি। ডি মানে হচ্ছে কি ড্রয়িংস, যেটাকে আমরা উত্তোলন বলি। এবং আর মানে কি রেভিনিউ, যেটাকে আমরা আয় বলি। এবং এক্সপেন্স মানে কি, এক্সপেন্স মানে হচ্ছে খরচ, যেটাকে আমরা খরচ বলি। তার মানে এখানে আমাদের প্রায় 6টা উপাদান এখানে আছে। কয়টা উপাদান আছে? 6টা উপাদান। এখন তোমরা অনেকেই এই পর্যন্ত আসার পর অনেকেই তোমরা অ্যাকাউন্টিং, আমি বলি যে এখন পর্যন্ত যে আসছো 9, 10 ইন্টারমিডিয়েট যে কমপ্লিট করে আসছো, অনেকেই আমি জানি এই 6টা উপাদানকে আমি যদি বলি তুমি একদম ক্লিয়ারলি সাথে সাথে সেকেন্ডে বলতে পারবো না, অথবা অনেকেই পারো। কিন্তু কেন? এটা কেন হবে? তুমি যখন ক্লাস 9-এ পড়ো, আমি আজকে এখন যেটা পড়াচ্ছি এটা তোমার ক্লাস 9-এর প্রথম ক্লাসে পড়া। কারণ তোমাকে ক্লাস 9-এই শিখে আসতে হবে যে আমার বিজনেসের মধ্যে, অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মূলধন, কোনটা উত্তোলন, কোনটা আয়, কোনটা খরচ। যারা এই 6টা উপাদান ভালো করে চিনবে, অ্যাকাউন্টিং এর গলি আছে 6টা। অ্যাকাউন্টিং এর গলি কয়টা? 6টা গলি। এখন যারা 6টা গলি সম্পর্কে অনেক বেশি হিউজ পরিমাণ জ্ঞান যাদের আছে, যে অ্যাকাউন্টিং এ আছে 6টা গলি, 6টা গলিতে ইচ্ছা মতো আসবা যাইবা, এই 6টা গলি সম্পর্কে যদি তোমার ভালো করে ধারণা হয়ে যায় তাহলে অ্যাকাউন্টিং আর কি থাকে। তার মানে মনে রাখতে হবে, বেস্ট ব্যাপার হচ্ছে অ্যাকাউন্টিং এ তোমাদের 6টা উপাদানে আছে। তুমি হাজারও যদি ঘাটাঘাটি করো, হাজার যদি ঘাটো, তুমি দেখবা অ্যাকাউন্টিং এর ভিতরে সম্পদ, দায়, মূলধন, উত্তোলন, আয়, খরচ, এর বাইরে কিচ্ছু নাই। হয়তো এই কথাটা অনেকে প্রথম শুনছো, অনেকে আগেও শুনছো, কিন্তু এটাই সত্য যে অ্যাকাউন্টিং এর মধ্যে 6টা উপাদানের বাইরে কিচ্ছু নাই। তুমি যত কিছু বলো, যদি 6টা উপাদানের বাইরে যদি তুমি দেখো আছে, সেটা অ্যাকাউন্টিং এর লেনদেনই না, অ্যাকাউন্টিং এর মধ্যে না, এটা হিসাব করার ব্যাপারই না, এটা হিসাব করার বিষয় না। যদি অ্যাকাউন্টিং এ 6টা ব্যাপার হয়, যদি 6টার মধ্যে যদি কোনো ধরো সম্পদ বাড়তাছে কমতাছে, দায় বাড়তাছে কমতাছে, মূলধন বাড়তাছে কমতাছে, উত্তোলন বাড়তাছে কমতাছে, আয় বাড়তাছে কমতাছে, খরচ বাড়তাছে কমতাছে, সেটাই হচ্ছে আমাদের ব্যবসায়ের জন্য লেনদেন, এবং সেটাই আমাদের হিসাবের ব্যাপার, আর অন্য কোনো কিছু হিসাবের বিষয় না। তাহলে তোমাকে ভালো করে এই 6টা বিষয় আগে চিনতে হবে। এই 6টা বিষয় কি আগে চিনতে হবে, যে আসলে আমাদের অ্যাকাউন্টিং এর সম্পদটা কি, আমাদের বিজনেসে দায়টা কি, আমাদের বিজনেসে খরচটা কি। যখন আমরা এই 6টা বিষয়কে ভালো করে চিনবো, তখন আমরা অ্যাকাউন্টিং এর শুধু আজকে না, শুধু এখন না, তুমি 9-এর অ্যাকাউন্টিং পারবা, 10-এর অ্যাকাউন্টিং পারবা, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পারবা, অনার্সের অ্যাকাউন্টিং পারবা, মাস্টার্সের অ্যাকাউন্টিং পারবা, লন্ডনে গিয়ে অ্যাকাউন্টিং পারবা, ইতালি গিয়ে অ্যাকাউন্টিং পারবা, ইন্ডিয়া গিয়ে অ্যাকাউন্টিং পারবা। তুমি যেই রাষ্ট্রতে জানো, আমি এখানে দাঁড়ায় বলছি, আমার ক্লাস অনেক স্যাররা দেখবে, অনেক বড় বড় প্রফেসর স্যাররা দেখবে। আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পোস্টে, আমার যে প্ল্যাটফর্মে আপনারা এটা বলবেন যে আমি যে কথাটা বলছি সেটা কি আসলেই সত্য কিনা, নাকি সেটা মিথ্যা। 100% আমি গ্যারান্টি দিয়ে বলবো
যারা এই 6টা জিনিসকে চিনবা তারা কোনো বিশ্বের এমন কোনো অ্যাকাউন্টিং বই নাই যেটা তুমি সমাধান করতে পারবা না যদি ঠিক মতো তুমি পরিশ্রম করে যাও। কথা কি বুঝতে পেরেছো? আর এই বিষয় ছাড়া যারা মনে করো A+ পাইছো অথবা আরো ভালো অ্যাকাউন্টিং জানো, আমি বলবো তাদের অ্যাকাউন্টিং এর জ্ঞান হচ্ছে 30%। কারণ এই বিষয়গুলো যারা জানে না, যারা ভালো করে চিনেই না যে কোনটা মূলধন, কোনটা সম্পদ, কোনটা আয় ব্যয় দায়, তারা যদি A+ পেয়ে থাকে, তুমি মনে করবা সে অ্যাকাউন্টিং এ শুধুমাত্র পাস করার স্টুডেন্ট, আর কোনো কিছু তার মধ্যে যদি সে A+ পায় তাহলে সেটা তার রিয়েল বা প্রকৃত A+ পাওয়া না, কারণ সে তো অ্যাকাউন্টিং এর মূল বেসিকই জানে না। এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এখন এই 6টা উপাদানকে ভালো করে চিনবো। এই 6টা উপাদান চিনার পরে আমাদের ক্লাসগুলা ধারাবাহিকভাবে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। চলো আমরা 6টা উপাদানকে এখন চিনাবো। তাহলে আমাদের মিশন কি? স্যার আমি আমার ক্লাস করো অথবা না করো, তোমাদের মিশন কি? 6টা এই উপাদানকে মনোযোগ দিয়ে ভালো করে আমার চিনতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। যদি আমি অ্যাকাউন্টিং এ ভালো কিছু করতে চাই, অ্যাকাউন্টিং যদি আমি শিখতে চাই, আমি হয় সায়েন্স, হয় আর্টস, অথবা আমি কি কমার্স, অথবা আমি ক্লাস 8 থেকে 9 উঠছি, কোনো ব্যাপার না। আমি লন্ডনে অ্যাকাউন্টিং পড়তেছি, আমি ইন্ডিয়াতে অ্যাকাউন্টিং পড়তেছি, কোনো ব্যাপার না। আমাকে 6টা উপাদান কি চিনতে হবে। চলো আমি আগে 6টা উপাদান ভালো করে চিনি। ওকে, এখন আমি তোমাদের সাথে কিছু এক্সাম্পল নিয়ে আসবো। যারা আর্টস আছো বা সায়েন্স আছো তাদের জন্য একটু বেশি সুবিধা হবে। আচ্ছা দেখো, সম্পদ মানে কি? মানে আমার ব্যবসায় কোনটা সম্পদ আমি কিভাবে চিনবো? এখন তুমি কি মুখস্থ করবা যে নগদ টাকা সম্পদ, দেনাদার সম্পদ, আয়, যন্ত্রপাতির সম্পদ মুখস্থ করবা? মুখস্থ কি করা যায়? পড়ালেখা কি আমার মুখস্থ করে হয় নাকি? তাহলে দেখো সম্পদ মানে কি, দেখো আমি সংজ্ঞাটা আমার মতো করে লিখে দিছি, সুন্দর করে খেয়াল করো। দেখো সম্পদ মানে কি বলছে, দেখো যে সকল উপাদান থেকে বর্তমান এবং ভবিষ্যতের সুবিধা পাওয়া যায় সে সকল উপাদানকে সম্পদ বলে। তার মানে তোমার কাছে এমন একটা কিছু আছে যেটা থেকে বর্তমানে তুমি বেনিফিট পাচ্ছ, ভবিষ্যতে বেনিফিট পাইবা, সেটাকে বলা হয় সম্পদ। আবার বলতেছি, সায়েন্স বা আর্টস থেকে যারা আসছে ভালো করে দেখো, ধরো তোমার কাছে এমন একটা উপাদান আছে যে উপাদান থেকে বর্তমানে সুবিধা পাইবা, ভবিষ্যতে সুবিধা পাইবা, সেটা তোমার জন্য কি সম্পদ। যেমন নর্মাল আমি এটা দিয়ে লিখতেছি, ও আমাকে সুবিধা দিচ্ছে, এটা আমার কাছে যতদিন থাকবে ও আমাকে সুবিধা দিবে, তার মানে এটা কি সম্পদ। কথা বুঝতে পেরেছো? এই যে একটা এক্সাম্পল দিলাম। তার মানে ব্যবসায় যদি তোমার একটা এসি থাকে, এসি তোমাকে ঠান্ডা বাতাস দিচ্ছে, সে যতদিন সুস্থ থাকবে, যতদিন ভালো থাকবে, সে তোমাকে ঠান্ডা বাতাস দিবে, তার মানে সে তোমাকে সুবিধা দিবে, এসি তোমার জন্য সম্পদ। ওকে, তো এভাবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো তোমার কাছে যদি নগদ টাকা বা ডলার থাকে, তুমি কিন্তু চাইলে আজকেও খরচ করতে পারবা, ভবিষ্যতে খরচ করতে পারবা, তার মানে ও তোমাকে সুবিধা এখনো দিতে পারবে, ভবিষ্যতে দিতে পারবে, সে তোমার জন্য সম্পদ। তোমার একটা অফিসে কি আছে, ধরো একটা ফার্নিচার আছে, এটাকে আমরা আসবাবপত্র বলি, অফিসের ভাষায় কাঠের তৈরি কোনো কিছু আসবাবপত্র বলে। ফার্নিচার আছে অথবা তোমার ক্যাশ বাক্স আছে, এখন ওইখানে তুমি প্রতিনিয়ত তোমার ব্যবসায় লেনদেনে ক্যাশ বাক্স টাকা আদান প্রদান করে রাখো, তাহলে ও কিন্তু তোমাকে সুবিধা দিচ্ছে, ও তোমার জন্য কি সম্পদ। তোমার প্রতিষ্ঠানে একটা কম্পিউটার আছে হিসাব নিকাশ রাখার জন্য, ও তোমাকে সেবা দিচ্ছে, তোমাকে সুবিধা দিচ্ছে, এবং যতদিন থাকবে ও তোমাকে সুবিধা দেবে, এটা তোমার জন্য সম্পদ। তোমার প্রতিষ্ঠানে ধরো কোন ধরনের কলকবজা আছে, কলকবজা মানে কি, ধরো কোনো স্ক্রু ঢিলা হয়ে গেলে টাইট করার জন্য কিছু আছে, সেটা তোমার জন্য সম্পদ। তোমার ব্যবসায়ের মধ্যে একটা দালান আছে, ধরো দালান, যে দালানটা তোমার নিজের ব্যবসায়ের জন্য কিনা, সেটা তোমার জন্য সম্পদ। তোমার মাথার উপর একটা সিলিং ফ্যান ঘুরতেছে, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো যে বাবা আমার মাথায় যে সিলিং ফ্যান ঘুরতেছে এটা আমাদের জন্য কি বাবা? তোমার বাবা বলবে এটা আমাদের সম্পদ, এটা কিন্তু ভুলেও নষ্ট করবো না। ঠিক আছে? তাহলে ব্যবসায় যদি আমাদের সিলিং ফ্যান থাকে, এটা আমাদের জন্য সম্পদ। যদি আমাদের ব্যবসায় কোনো ট্রাক বা গাড়ি থাকে, এখান থেকে আমরা সুবিধা পাবো, এটা আমাদের জন্য সম্পদ। এবং এই যে বেড়ায় বসে রয়েছে, দেখো এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে দেনাদার। আচ্ছা দেনাদার কাকে বলে? দেনাদার বলে হচ্ছে তাকে, ভালো করে খেয়াল করবা, আমাদের বিজনেসের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তির কাছে আমরা টাকা পাওনা থাকে, তাকে দেনাদার বলা হয়। ধরো আমার একটা বিজনেস আছে, আমার ব্যবসায় থেকে সে কোনো এক ব্যক্তি 20,000 টাকার মাল নিছে, টাকা দেয় নাই, তাহলে সে আমার জন্য কি দেনাদার। এই দেনাদার সম্পদে কেন আসলো? কারণ কি? কারণ তার থেকে আমি যে টাকাটা পাই, বা তার থেকে যে আমার, তার কাছে যে আমার একটা দাবি আছে, সে দাবির উপর ডিপেন্ড করে আমি সুবিধা পাবো। কেন? কারণ সে আমাকে 20,000 টাকা কখনো আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, তার মানে আমার এটা একটা সুবিধা, আমি এখান থেকে একটা সুবিধা বুক করবো যে সে আমার 20,000 টাকা দিলে আমি কোনো একটা কাজ করতে পারবো। তার মানে দেনাদারও আমার জন্য কি সম্পদ। তাহলে সবাই সম্পদ যদি ক্লিয়ার বুঝে থাকো তাহলে লেখো এ ক্লিয়ার। এবং যারা আরো ভালো বুঝতে চাও পরবর্তীতে আবার রেকর্ডেড ক্লাস দেখো, যারা সায়েন্স বা আর্টস এর আছো। ওকে, সবাই এ ক্লিয়ার লিখে দাও, সবাই এ ক্লিয়ার লিখে দাও। ওকে, আচ্ছা এরপর
বাকি সজীব দত্ত যেটা বলছো, অভিজিৎ দত্ত, হ্যাঁ ঠিক আছে, আমরা এই সম্পদ, আমরা তো এখানে আর্টসের অনেকে সায়েন্সের আছে, আমরা জাস্ট আগে 6টা উপাদান চিনে যাব, তারপর আমরা প্র্যাকটিক্যালি আরো অনেক কিছু আমরা শিখে যাব, কিন্তু মূল যে ব্যাপারটা আমাদেরকে শিখতে হবে। ওকে, রিমি ক্লিয়ার, সে সম্পদ সম্পর্কে বুঝতে পেরেছে। আচ্ছা, সে সম্পদ সম্পর্কে বুঝতে পেরেছে রিমি। ওকে, সবাই ক্লিয়ার। আচ্ছা, এখানে যারা সায়েন্স বা আর্টসের আছো, তোমরা একটু বলো তো কে আছো, যে স্যার আমি আছি, আমি ক্লিয়ার, এরকম ভাবে কমেন্ট করো, যে সায়েন্স বা আর্টস থেকে যারা আসছো, যে বলো স্যার আমি আছি, আমি ক্লিয়ার, অথবা বলো যে আমি আছি, ক্লিয়ার হচ্ছে। গুড, তাহলে সম্পদটা আমরা একদম ক্লিয়ার। ওকে, এরপর আমরা চিনবো কি, দায়। দায়টাকে আমরা সহজে চিনতে পারবো, অনেক বেশি ইজিলি ভাবে আমরা চিনতে পারবো। আচ্ছা আচ্ছা, দায় কি বলে, দায় আবার কাকে বলে? দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে আমাদের বিজনেসের মধ্যে অন্য কোনো ব্যক্তির যদি কোনো পাওনা টানা থাকে, সেটা আমাদের জন্য দায়। তাহলে এটা আমাদের জন্য আরো অনেক বেশি সহজ। দেখো কি বলছে, দায় কি, পরিশোধ করতে হবে এমন কোনো কিছুই দায়, অর্থাৎ ব্যবসায়ের মধ্যে ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের কোনো দাবি। মানে মূল কথা হচ্ছে, আমার যে ব্যবসার গণ্ডিটা বা আমার ব্যবসার যে এরিয়াটা, এই ব্যবসায়ের মধ্যে, এই যে দেখো, ইব্রাহিম সায়েন্স থেকে সে ক্লিয়ার, সানিউলও বুঝছে, আকাশ আহমেদ জয় বুঝছে। ওকে, থ্যাংক ইউ, তোমরা যে বুঝতে পেরেছো। তাহলে দায়টা কি, দেখো দায় কি, পরিশোধ করতে হবে এমন কোনো কিছুই দায়, অর্থাৎ ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের দাবি। মানে মূল কথা হচ্ছে, তোমাকে পরিশোধ করতে হবে, মানে তোমার কাছে অন্য কেউ কোনো কিছু পায়, সেটাই তোমার জন্য কি দায়। তোমার বিজনেসের মধ্যে তোমার পার্সোনাল কিন্তু লেনদেন না, ধরো তোমার বন্ধু তোমার কাছে 20 টাকা পায়, সেটা তোমার পার্সোনাল, কিন্তু ব্যবসায় সংক্রান্ত ভাবে যদি তোমার কাছে কোনো ব্যক্তি বলে যে ভাইয়া, আপনার রুমে যে আপনার ব্যবসায় যে এসিটা আছে, এসিটা কিন্তু আমার, আমাকে কিন্তু দিয়ে দিবেন, বুঝছো, ওইটা তোমার জন্য কি দায়। যদি বলে আপনার কাছে আমি 20,000 টাকা পাই, আমাকে দিয়ে দিবেন, এটা তোমার জন্য দায়। দায় মানে কি, আমাদের ব্যবসায়ের নিকট যদি তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি যদি টাকা পায়, সেটাকে দায় বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই। তুমি ধরো ব্যাংক থেকে লোন নিছো 20,000 টাকা, ব্যাংক তোমার ব্যবসায়ের মধ্যে, ব্যাংক থেকে লোন নিয়ে তুমি ব্যবসায় কি করছো, বিনিয়োগ করছো। ব্যাংক থেকে লোন নিয়ে যদি ব্যবসায় বিনিয়োগ করো, তাহলে এটা তোমার ব্যাংকের কাছে দায় আছে, মানে ব্যাংক তোমার কাছে টাকা পাবে, এটা তোমার জন্য দায়। আচ্ছা, এরপর হচ্ছে, তোমার কাছে ধরো তোমার কর্মচারী আছে, দেখো কর্মচারী সে একটা কাজ করে, ধরো সে তুমি তাকে বলছো যে ভাই আমার তো ময়লা টয়লা আছে, এই দোকানের সামনে একটু পরিষ্কার করে দেন, আপনাকে আমি 200 টাকা দিব। এখন ধরো সে আজকে পরিষ্কার করে চলে গেছে, সে আজকে পরিষ্কার করে চলে গেছে, তুমি টাকা দাও না, হয়তো বা তুমি 2-3 দিন পর দিবা, এটা কিন্তু তোমার কাছে দায়, কারণ সে ব্যক্তি, এই ব্যক্তি তোমার কাছে 200 টাকা দাবি করতে পারবে, কি করতে পারবে, দাবি করতে পারবে, এবং এটা তোমাকে পরিশোধ করতে হবে, তাহলে এটা অবশ্যই তোমার জন্য দায়। এরপরে দেখো, ওই যে আরেক লোক, পাওনাদার। পাওনাদার কাকে বলে, পাওনাদার মানে হচ্ছে যার, যে তোমার কাছে পাবে, সে হচ্ছে পাওনাদার। আমাদের ব্যবসায় নিকট যদি কেউ কোনো কিছু টাকা পায়, আমরা তাকে বলি পাওনাদার। তাহলে তার কাছে ধরো আমি 10,000 টাকার পণ্য আনছি, বলছি আমি ভাই আমি তোমাকে পরে দিয়ে দিব, তাহলে সে তো আমার কাছে 10,000 টাকা পাই, তাহলে তাকে, সে হচ্ছে কি, পাওনাদার। তাহলে মনে রাখতে হবে, আমাদের কাছে যারা পায়, ধরো সে আমার কাছে পায়, আমার জন্য সে পাওনাদার, বুঝছো। আর আমি যার কাছে পাই, ধরো আমি তার কাছে পাই, সে আমার জন্য দেনাদার। তার মানে আমি যার কাছে পাই সে দেনাদার, সে হচ্ছে আমার সম্পদ, কারণ তার থেকে আমি সুবিধা ভোগ করতে পারবো সে টাকা দিলে। আর যে আমার কাছে টাকা পায়, সে হচ্ছে দায়, কেন, কারণ তাকে আমার টাকা পরিশোধ করতে হবে, কারণ সে আমার ব্যবসার মধ্যে দাবি আছে তার, এই জন্য সে কি দায়, বুঝছো। ওকে, তাহলে আমাদের দায় ক্লিয়ার, এল ক্লিয়ার। সবাই একটু এল ক্লিয়ার লিখে দাও। দেখো, আজকের ক্লাসটা হয়তো বা তোমাদের কাছে মনে হইতে পারে যে একটু বড় হয়ে যাচ্ছে, বা একটু মানে কিছু এখন অঙ্ক টঙ্ক করলাম না, কিন্তু ভাই এটাই হচ্ছে ক্লাস, এটাই হচ্ছে তোমার শিক্ষা। এই এই শিক্ষাটাই তোমাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে, তুমি অঙ্ক যখন শুরু করবা তখনই তুমি বুঝতে পারবা। প্রত্যেকটা অঙ্কতে তোমার এই সম্পদ দায় তোমাকে চিনতে হবে, বুঝছো, ভালো করে চিনতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কাছে যদি কোনো ব্যক্তি টাকা পায়, সেটা আমাদের জন্য কি, দায়। এরপরে আমাদের শিখতে হবে মূলধন। মূলধন তো আমরা একটু আগে আমাদের জেনে আসছি, আমরা সহজভাবে এটা বুঝতে পারবো। দেখো, মূলধন মানে কি, মালিক ব্যক্তিগতভাবে
ব্যবসায় যা কিছু দিবেন তাই কি মূলধন। মানে ধরো মনে হইলো যে মালিকে, এই যে হচ্ছে মালিক, এটা হচ্ছে তার ব্যবসায়। ধরো মনে হইলো যে মালিকে ব্যবসায়ের মধ্যে কিছু টাকা দরকার, মালিকে তার পকেট থেকে ধরো 10,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে, এটা ব্যবসার জন্য কি হবে? মূলধন হবে। এটা ব্যবসার জন্য কি হবে? মূলধন হবে। তাহলে মালিক যদি তার ব্যক্তিগত কোনো টাকা সম্পদ কোনো কিছু যদি ব্যবসায় দিয়ে দেয়, সেটা ব্যবসার জন্য মূলধন। ধরো মালিকের পণ্য হতে পারে না, এখন ধরো মালিকে ব্যবসা দিছে, হচ্ছে ধরো এই কিসের ব্যবসা, ধরো সে এই একটা কসমেটিক্সের ব্যবসা দিছে। এখন ধরো তার কাছে আগে থেকে কিছু কসমেটিক্স ছিল, এখন সে চিন্তা করলো যে আমি ব্যবসা দিয়ে বিক্রি করে দেবো। তাহলে এই যে মালিকের ব্যক্তিগত ব্যাপার যে ব্যবসায় দিয়ে দিছে, এটা হচ্ছে কি তোমার ব্যবসার জন্য মূলধন হয়ে গেছে। তাহলে মালিক যদি নগদ টাকাও তার ব্যক্তিগত টাকা ব্যবসায় দেয়, সেটা মূলধন। মালিক যদি পণ্য দেয়, সেটা মূলধন। এবং মালিক যদি কোনো সম্পত্তি দেয়, সেটাও মূলধন। এমন হতে পারে যে মালিকের একটা সিলিং ফ্যান আছে বাসায়, সেটা কাজে লাগে না, সেটার মূল্য 2,000 টাকা, তখন সেটা ব্যবসায় বিনিয়োগ করে দিল, তখন কি এটা ব্যবসার জন্য মূলধন হয়ে যাবে। ব্যবসার জন্য কি হবে? মূলধন হবে। তার মানে মালিক যদি ব্যক্তিগত ভাবে ব্যবসায় কোনো কিছু দেয় যেটার মূল্য আছে বা ভ্যালু আছে, সেটাই আমাদের ব্যবসার জন্য কি মূলধন। তাহলে মূলধন আমরা দেখি ক্যাপিটাল সি। লেখো সি ক্লিয়ার, সবাই একটু সি ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সি ক্লিয়ার। মূল কথা হচ্ছে মালিক ব্যবসায় কোনো কিছু দিলেই, তার ব্যক্তিগত কোনো কিছু দিচ্ছে, সেটার মূল্য আছে, ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের জন্য মূলধন। বুঝছো? ওকে। এরপর হচ্ছে উল্টাটা, উত্তোলন। কি? উত্তোলন। উত্তোলন মানে হচ্ছে উল্টা। ধরো ব্যবসায় থেকে মালিকে কোনো সম্পদ নিয়ে গেল, অথবা কোনো পণ্য নিয়ে গেল, অথবা টাকা নিয়ে গেল, সেটা আমাদের জন্য কি হবে? উত্তোলন হবে। তাহলে দেখো কি লিখছে, মালিক ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য ব্যবসায় থেকে যা কিছু নিবেন তাই উত্তোলন। এখন ধরো মালিকের কসমেটিক্সের বিজনেস করে, মালিকের একটা ওয়াইফ আছে অথবা তার মেয়ে আছে, বলছে বাবা আসার সময় আমার জন্য একটা সাবান নিয়ে এসো। এখন সে মালিকে এই ব্যবসা থেকে একটা সাবান নিয়ে গেল তার মেয়ের জন্য। তাহলে এটা কি হলো? সাবানের মূল্য যদি 40 টাকা হয় বা 80 টাকা হয়, সে 80 টাকার একটা পণ্য ব্যবসা থেকে সে নিয়ে গেল, তাহলে এটা ব্যবসার জন্য কি হবে? উত্তোলন হবে। মালিকের জন্য কি হবে সেটা আমার বিষয় না, আমার সবসময় চিন্তা করতে হবে ব্যবসায়ের জন্য কি হবে। তাহলে এই ব্যবসায়ের মধ্যে যদি মালিকে কোনো কিছু দেয়, সেটা হচ্ছে মূলধন। ব্যবসা থেকে যদি মালিকে কোনো কিছু নিয়ে যায়, সেটা হচ্ছে উত্তোলন। আমি অলওয়েজ ব্যবসার কথা চিন্তা করব, কারণ আমি হচ্ছে কর্মচারী, আমাকে রাখা হয়েছে ব্যবসার হিসাব করার জন্য। মালিকের কোনো হিসাব আমি কখনোই করবো না। আমাকে অলওয়েজ ব্যবসায় কি হচ্ছে, ব্যবসা কি আসতেছে, ব্যবসায় কি যাইতেছে, সেটা হচ্ছে আমি হিসাব করবো। বুঝতে পেরেছো? মানে বিজনেসের কোনটা, এই 6টা উপাদান, সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এই 6টা উপাদানের মধ্যে ব্যবসার মধ্যে কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, সেটা হচ্ছে আমার হিসাব। আমার হিসাব না যে মালিকে কি করলো না করলো। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের ড্রয়িংস বা ডি ক্লিয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমাদের যাব হচ্ছে আমাদের আয় এবং ব্যয়। তো আয় এবং ব্যয়কে আমাদের একবারে ভেঙে ভেঙে কোনো কিছুই শেখানোর দরকার নেই, কারণ হচ্ছে কি তোমাদের আয় এবং ব্যয় অনেক ধরনের হয়ে থাকে। ঠিক আছে? তো ব্যবসায় আয় এবং ব্যয় কি মনে রাখতে হবে, যে আমরা ব্যবসায় পরিচালনা করতে গিয়ে আমাদের যে পরিমাণ টাকা আমাদের ব্যবসায়ের মধ্যে আসে, মানে পরিচালনা সংক্রান্ত ভাবে যদি কোনো টাকা আমাদের ব্যবসার মধ্যে আসে, ধরো আমি একটা ব্যবসা পরিচালনা করলাম, আমার ব্যবসায় দেখা গেছে 20,000 টাকা আসছে বা 20,000 টাকা আমি লাভ হয়েছে। ধরো আমার 11+ একাডেমিতে আমি তোমাদেরকে পড়াইলাম, পড়ানোর কারণে আমার 20,000 টাকা দিচ্ছে, তাহলে আমার ব্যবসা পরিচালনার সঙ্গে আমি 20,000 টাকা পাইছি, এটা আমার জন্য আয়। কিন্তু এরকম আবার মনে করো না যে আমার এই প্রতিষ্ঠানে ধরো একটা ক্যালকুলেটর ছিল, এই ক্যালকুলেটর আমি বিক্রি করে লাইছি, আমার প্রতিষ্ঠানে টাকা আসছে, এটা কিন্তু আয় না। কোনো সম্পদ বিক্রি করে যদি টাকা আসে, সেটা আয় না। কথা বুঝতে পেরেছো? কোনো সম্পদ বিক্রি করে যদি টাকা আসে, সেটা কি না? আয় না। পরিচালনা সংক্রান্ত কোনো কারণে যদি আমার কোনো আয় হয় বা অন্য কোনো টাকা প্রাপ্তি হয়, সেটা হচ্ছে আমার জন্য কি হবে? আয় হবে। তাহলে আয় দেখো, আমি বিক্রয় করলে অবশ্যই আমার এখানে প্রফিট থাকে বা লাভ থাকে, সেটা হচ্ছে আমার জন্য আয়। দেখো আমি একটা কমিশন, প্রাপ্তি কমিশন। কমিশন মানে কি? আমার ব্যবসায়ের জন্য আমি অনেক বেশি সেল করছি, আমি অনেক বেশি সেলস করার কারণে আমাকে ধরো অন্য কোনো একটা ব্যবসায় বলছে, ঠিক আছে স্যার, আপনি যেহেতু আপনি ব্যবসা করে 2 লাখ টাকা বিক্রি করছেন, 1 মাসের ভিতরে যান, আপনার আমি 1% কমিশন দিয়ে দিলাম, সেটাও হচ্ছে আমার জন্য আয়। এই যে আমি 1% কমিশন পেয়েছি, আমার জন্য আয়। এটা হচ্ছে আমার জন্য, এটাকে বলা হয় প্রাপ্তি কমিশন। উপবাড়া, উপবাড়া আমার জন্য আয়। উপবাড়াটা কি স্যার? উপবাড়া হচ্ছে ধরো তুমি তোমার একটা দোকান ভাড়া নিছো, এখন তোমার দোকানের সম্পূর্ণ অংশ লাগে না, তো এই অংশটা তুমি ভাড়া দিয়ে দিছো, এখন এই অংশটা ভাড়া দিছো, প্রতি মাসে ধরো 1,000 টাকা তুমি ভাড়া পাও, এটাকে বলা হয় উপভাড়া বা সাবলেট।
তাহলে তোমার যে অংশ প্রয়োজন নয় সেই অংশ যদি তুমি ভাড়া দিয়া যদি তুমি ভাড়া পাও, এটাকে বলা হয় উপভাড়া। তাহলে এটা অবশ্যই তোমার জন্য আয়, কারণ তুমি পুরা দোকান ভাড়া নিছো ধরো 12,000 টাকা দিয়া, আর এই অংশটা তার কাছে 2,000 টাকা ভাড়া দিচ্ছে, তার মানে তোমার 12,000 টাকা খরচের মধ্যে 2,000 টাকা ও সেভ করতেছে। তাহলে এটা তোমার আয়। তারপর হচ্ছে সেবাই। সেবাই মানে কি? সেবাই মানে কি? সেবাই মানে হচ্ছে কোনো পণ্য টন্য বিক্রি করে না, মানে জাস্ট সেবা দেওয়ার মাধ্যমে টাকা আয় করা হয়, সেটাকে বলা হয় সেবাই। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের কাছে কোর্স সেল করতেছি, কোনো কিছু বিক্রি করতেছি না, জাস্ট আমি পড়াচ্ছি, মানে আমার সেবা বিক্রি করতেছি। তো আমি যে তোমাদেরকে সেবা দিয়ে তোমাদের কাছ থেকে যে আমি পেমেন্ট নিচ্ছি, টাকা নিচ্ছি, সেটা হচ্ছে, এটাকে বলা হয় সেবা। এটা আমার জন্য আয়, বুঝছো? আমার প্রতিষ্ঠানের জন্য, আমার 11+ একাডেমির জন্য আয়। এরপর হচ্ছে বার্তা প্রাপ্তি, সেটাও আমার জন্য আয়। বার্তা প্রাপ্তি কি স্যার? ওই যে ধরো তুমি একজনের কাছে 10,000 টাকা তোমার কাছে সে পাইবো, 10,000 টাকা সে তোমার কাছে পাইবো। এখন তুমি গেলা রমজান মাসে, গেলা একদম শেষ দিন, ঈদের চাঁদ রাতের দিন গেছো, চাঁদ রাতের দিন গিয়ে বলছেন আপনি তোমার কাছে 10,000 টাকা পাইবেন, তো এতদিন ব্যবসা করছি, 8,000 টাকা দিলে হয় না? তখন তুমি তাকে 8,000 টাকা দিবা, অথচ সে তোমার কাছে কত পাইতো? 10,000 পাইতো। তাহলে এই 8,000 টাকা দিয়া এই যে 2,000 টাকা যে তুমি ছাড় পাইলা, এটাকে বলা হয় কি? বার্তা প্রাপ্তি। এটা কি বলা হয়? বার্তা প্রাপ্তি, বুঝছো? এটাকে বলা হয় কি? বার্তা প্রাপ্তি। তাহলে এটা হচ্ছে তোমার জন্য আয়। আর এদিকে হচ্ছে তোমার খরচ। আমরা কিন্তু অলরেডি আগে 4টা চিনে ফেলছি। কয়টা? 4টা। দেখো, 6টার মধ্যে 4টা চিনে ফেলছি। এক হচ্ছে সম্পদ, 2 দায়, 3 মূলধন, 4 হচ্ছে উত্তোলন। বাকি থাকে কি? আয় আর ব্যয়। তখন এই যখন তুমি পড়াশোনাটা শুরু করে দিবা, বুঝবা, তখন তোমার আয় ব্যয় বুঝবা। এরপর হচ্ছে কি? ক্রয়। শোনো, পণ্য বিক্রি করলে যদি আমাদের যদি আয় হয়, পণ্য ক্রয় করলে আমাদের জন্য কি হবে? এটা ব্যয়, বুঝছো? এটা আবার তোমার মানে পিরিয়ডিক পারপেচুয়াল সিস্টেম আছে, এটার জন্য মনে রাখতে হবে, আমাদের যে প্রতিষ্ঠানের জন্য পণ্য কিনি, এটা কি? ব্যয়। আচ্ছা, বেতন। তোমার প্রতিষ্ঠানে একজন কর্মচারী আছে, তুমি তাকে বেতন দিচ্ছ, এটা তোমার ব্যবসা সংক্রান্ত ব্যয়, কারণ তোমার ব্যবসাটা চলতেছে, তার বেতন দিচ্ছ, সে দেখতেছে। তাহলে তুমি ব্যবসা পরিচালনা করতে গিয়ে একটা খরচ হচ্ছে না? তাহলে এটা হচ্ছে তোমার কি? খরচ। এই যে বিদ্যুৎ বিল, আমার যে বিদ্যুৎ বিল আসে, এটা আমার প্রতিষ্ঠানের জন্য খরচ, বুঝছো? ওকে। তারপর হচ্ছে দোকান ভাড়া। এই যে আমি যে একটা রুম নিছি বা 2টা রুম নিছি, আমি যে পড়াচ্ছি, রুম ভাড়া দিচ্ছি, এটা আমার জন্য, ব্যবসার জন্য কি? খরচ। ব্যবসার জন্য খরচ। আচ্ছা, তারপর হচ্ছে ধরো আমার এই প্রতিষ্ঠানের জন্য আমি বিজ্ঞাপন দিচ্ছি, ধরো তোমার হচ্ছে একটা কসমেটিক্স এর দোকান, অথবা ধরো তোমার একটা এই অনলাইনে একটা কোন একটা ধরো একটা ড্রোনের দোকান, ড্রোন, তুমি ড্রোন বিক্রি করো, ড্রোন বুঝো না? ড্রোন তুমি বিক্রি করো। এখন ড্রোন তোমার ভালো বিক্রি করার জন্য তোমাকে বিজ্ঞাপন দিতে হবে, তো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য কি? খরচ। আচ্ছা, তারপর হচ্ছে কমিশন প্রদান। ওই যে আমরা যেমন কমিশন পাই, আমাদের তেমন কমিশন দিতে হয়। ধরো তোমার কোম্পানির ড্রোন কোনো একটা হোলসেলার ভালো বিক্রি করে দিছে, এখন তুমি বলছো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি যা বিক্রি করছো তার 2% কমিশন দিয়ে দিব, তাহলে এটা আবার তোমার জন্য কি? খরচ। তার মানে আমরা কমিশন পেতেও পারি, দিতেও পারি, বারটা পেতে পারি, দিতে পারি, বুঝছো? এই হচ্ছে আমাদের আয় ব্যয় বা এই 6টা উপাদান। ওকে, তাহলে আমরা যদি 6টা উপাদান বুঝে থাকি, লেখো যে অল ক্লিয়ার। ওকে, আমি সবার কমেন্ট দেখবো, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। আমাদের আজকে প্রথম ক্লাস, তো এই জন্য তোমাদের ওই যে প্রথম ব্যাপারগুলো একটু বুঝাই দিছি, কারণ এগুলো মাঝখানে আইসা এই ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে, যে স্যার হোমওয়ার্ক কই পাবো, শিট কোথায় পাবো, মানে এই বিষয়গুলো, এই জন্য প্রথম ক্লাসে একটু বলে দিছি। আচ্ছা, সবাই অল ক্লিয়ার লিখে দাও। আমরা তোমাদের সাথে একটু রিমি অল ক্লিয়ার, অভিজিৎ দত্ত অল ক্লিয়ার, ফারজানা ফারু অল ক্লিয়ার, ইব্রাহিম কি লাগছে? এটা HSN অল ক্লিয়ার। আচ্ছা, এলকে লিমন অল ক্লিয়ার, অল ক্লিয়ার প্রিয় স্যার। আচ্ছা, তুমি কি আমার ক্লাস আগে করে ফেলছো? হয়তো বা ক্লাস দেখে ফেলছো। আচ্ছা, মাহফুজা চৌধুরী অল ক্লিয়ার। তারপর হচ্ছে অনন্যা অল ক্লিয়ার, মুন্নি আক্তার মিম, তাসপিয়া, ইনাম, বুশরা অল ক্লিয়ার। ওকে ওকে, গুড, সবাই বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে জাস্ট একটা ব্যাপারটা বলে দিব। স্যার, কিনলে তো সম্পদ বাড়ে, তাহলে আয় হয় নাই না? তোমার এই পণ্য কিনলে কখনো সম্পদ হয় না। মনে রাখতে হবে, তুমি যে জিনিসটা নিয়ে ব্যবসা করবা সেটা তোমার জন্য সম্পদ না। আমি একটা এই যে বলছো একটা ব্যাপার, আমি তোমাকে বলে দিচ্ছি, একটু মনে রাখবা। ধরো নর্মালি তোমার প্রতিষ্ঠানে যদি ধরো একটা এসি থাকে, এসি, ধরো তোমার প্রতিষ্ঠানে একটা কি আছে? এসি আছে। তো এটা তুমি কেন কিনছো? এটা তুমি কেন কিনছো? ধরো ব্যবহারের জন্য কিনছো। ব্যবহারের জন্য কিনলে ও তোমাকে ঠান্ডা বাতাস দিবে, ও তোমাকে আরাম দিবে, তার মানে ও তোমাকে কি দিবে? সুবিধা দিবে। কি দিবে? সুবিধা দিবে। তার মানে এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের জন্য কি? যখন তুমি, আমি কিন্তু আমি আমাদের সংজ্ঞাতে কি ছিল, যে যে উপাদানটা আমাদেরকে সুবিধা দিবে, বর্তমানে দিবে, ভবিষ্যতে দিবে, সেটা আমাদের জন্য কি? সম্পদ। সেটা আমাদের জন্য কি? সম্পদ। এখন ধরো তুমি ব্যবসায়ী করো এসির, মানে এসির বিজনেস করো,
ধরো তোমার প্রতিষ্ঠানটা এসি, তুমি অনেক কোম্পানির এসি বিক্রি করো। এখন এই এসি যে তুমি বিক্রি করো, এই এসি কি তোমাকে সুবিধা দিবে? হ্যাঁ, সুবিধা দিবে? তুমি তো এসি বিক্রি করতেছো, আসতেছে কিনতেছো, যাইতেছো বিক্রি করতেছো। এই জন্য মনে রাখতে হবে, যখন আমরা ব্যবহারের জন্য কিনবো কোনো কিছু, সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। কিন্তু যখন আমরা ব্যবসায়ের উদ্দেশ্যে কিনবো, বিজনেসের উদ্দেশ্যে কিনবো, সেটা আমাদের জন্য যদি আমরা ক্রয় করে থাকি, তাহলে আমাদের জন্য এটা খরচ। আর আমরা যদি বিক্রয় করে থাকি, তাহলে এটা আমাদের জন্য কি আয়। বুঝতে পেরেছো আশা করি? তাহলে যে কোনো বিষয় নিয়ে তুমি ব্যবসা করো, যদি এটা তুমি কিনো খরচ, বিক্রি করলে আয়। আর যদি তুমি একটা কোনো জিনিস ব্যবহার করো, সেটা তোমার জন্য সম্পদ। বুঝছো? ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। তো আমরা আর 5 মিনিট কথা বলবো তোমাদের সাথে। আজকে আমি আর একটু লাস্ট বেসিক এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে তোমাদের আজকের, এই যে এতক্ষণ বুঝাইলাম, এখন তুমি সম্পদ চিনো, দায় চিনো, সম্পদ চিনো, দায় চিনো, সব চিনে ফেলছো, 6টা উপাদান তুমি চিনো। কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং এ প্রয়োগ করতে হয় ডেবিট ক্রেডিট অনুসারে। অ্যাকাউন্টিং এ কিভাবে প্রয়োগ করবা? ডেবিট ক্রেডিট অনুসারে। তোমরা কিন্তু অনেকে সায়েন্সের আছে বলে অনেকে কিন্তু জানো যে হ্যাঁ স্যার ওরা খালি ডেবিট ক্রেডিট করে, ওরা ডেবিট ক্রেডিট করতে করতে ওরা দেখেন পাগল হয়ে গেছে। তো ডেবিট ক্রেডিটটা কেন, লুকা পিসিওলি কিভাবে বলছে, বা অ্যাকাউন্টিং তোমাকে কি বলতেছে? আচ্ছা, অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং মানে হচ্ছে কি জানো? অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। সে তোমাকে তথ্য সরবরাহ করবে। সে বলবে দাও আমি তথ্য দিচ্ছি তোমাকে, নাও তুমি ব্যবসায় হিসাব নিকাশ ভালো করো। সে তোমাকে তথ্য সরবরাহ করবে। তো সে তোমাকে বলতেছে, অ্যাকাউন্টিং তোমাকে বলতেছে, অ্যাকাউন্টিং তুমি দেখো এই যে আমাদের আমেরিকান যে বই, বা কাইসোয়েগেন কিমেল, যারা আমেরিকান রাইটার, বুঝছো, বাহিরের ইটালিয়ান রাইটার যারা, তুমি ওদের বইয়ে দেখো লেখা আছে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। মানে অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। মানে সে তোমাকে তথ্য দিবে। সে তোমাকে কি দিবে? তথ্য দিবে। তো সে তোমাকে তথ্য দিচ্ছে। দেখো আমি ও তোমাকে বলতেছে, প্লাস মনে করো লোকা বিশ্ব তোমাকে বলতেছে দেখো তোমার প্রতিষ্ঠানে যদি কোনো সম্পদ খরচ উত্তোলন হয়, মানে তোমার তো 6টা উপাদান। কয়টা উপাদান? 6টা। ঠিক আছে, 6টা উপাদান। আমরা কিন্তু জানি যে আমাদের 6টা উপাদান। নাকি? আচ্ছা, ওকে, আমরা জানি আমাদের কয়টা উপাদান? 6টা উপাদান। খেয়াল করবা, শেষ ক্লাস আজকে, এটাই শেষ। আমাদের কয়টা উপাদান? 6টা। এখন লোকা পিসিওলি বলতেছে বা অ্যাকাউন্টিং বলতেছে যে তোমার যে 6টা উপাদানের মধ্যে সম্পদ, খরচ, উত্তোলন, এগুলাকে ডেবিট উদ্বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি লেনদেনে 2টা পক্ষ থাকে, অথবা আমরা 2টা পক্ষে ভাগাভাগি করে থাকি। তখন এই সম্পদ, খরচ আর হচ্ছে উত্তোলন কোন উদ্বৃত্ত প্রকাশ করা হয়? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করা হয়। মানে এদের যে অলওয়েজ ডেবিট থাকবে। এখন আমি যদি বলি, তুমি জানো যে একটা সিলিং ফ্যান বা একটা অফিস সরঞ্জাম বা একটা কম্পিউটার থাকবে, কম্পিউটার কি সম্পদ? ধরো তোমার 50,000 টাকার কম্পিউটার আছে, সম্পদ। এখন অ্যাকাউন্টিং এটা কোন পাশে যাবে? সম্পদ। সবসময় কোন পাশে? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, এটা ডেবিট। এরপরে যদি মনে করো যে তোমার সম্পদ আছে কত, ধরো তোমার সম্পদ, ধরো নগদ টাকা আছে 1 লাখ টাকা। যদি কোনোভাবে তোমার সম্পদ বাড়ে, ধরো 1 লাখ টাকা থেকে 20,000 বাড়ছে, মনে রাখতে হবে সম্পদ বাড়লে কি হবে? সম্পদ বাড়লে ডেবিট হবে। সম্পদ বাড়লে ডেবিট। আর যদি সম্পদ, খরচ, উত্তোলন কমে, তাহলে কি? ক্রেডিট। তার মানে বুঝতে হবে যে সম্পদ, খরচ, উত্তোলন এদের ব্যালেন্স সর্বদা ডেবিট। এটা কার কথা? অ্যাকাউন্টিং এর কথা, লোকা পিসিওলির কথা। এখন তুমি বলতে পারো যে স্যার এটা ডেবিট কেন? এটা আমাকে তুমি চাইলে বলতে পারো। বলতে পারো না? আচ্ছা, আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম। আমার নাম শহীদুল ইসলাম কেন? কারণ আমার বাবা মা আমার নাম রাখছে শহীদুল ইসলাম। বুঝছো? এই জন্য আমার নাম কি? শহীদুল ইসলাম। তোমার নাম কি জানো? অভিজিৎ কেন? কারণ তোমার বাবা মা বা যে কেউ একজন তোমার নাম অভিজিৎ রাখছে, সেজন্য তোমার নামটা এখন অভিজিৎ হয়ে গেছে। তুমি যদি বলো আমার নাম অভিজিৎ কেন, তার মানে তোমার নাম রাখুয়া তোমার নাম রাখছে অভিজিৎ। তাহলে যে বই যে আবিষ্কার করছে, যে অ্যাকাউন্টিং আবিষ্কার করছে, সে বলছে যে যেহেতু প্রতিষ্ঠানে বা ব্যবসায় 6টা উপাদান থাকে, এর মধ্যে এই 6টা উপাদানের মধ্যে সম্পদ, খরচ, উত্তোলন অলওয়েজ এটা ডেবিট। তারা কি? ডেবিট পক্ষ নিবে। এবং তাদের পরিমাণ যদি বাড়ে তাহলে ডেবিট, তাদের পরিমাণ যদি কমে তাহলে ক্রেডিট। তাহলে বুঝতে হবে, ধরো তোমার প্রতিষ্ঠানে একটা সিলিং ফ্যান আছে, তুমি আরেকটা সিলিং ফ্যান আনছো, তার মানে সম্পদ বাড়ছে, তাহলে কি হবে? ডেবিট হবে। তার মানে মনে করবা সম্পদ, খরচ, উত্তোলন অলওয়েজ ডেবিট। যদি তাদের পরিমাণ বাড়ে ডেবিট হবে,
কমলে ক্রেডিট হবে, মানে মনে রাখতে হবে যেটা ডেবিট সেটা বাড়লেও ডেবিট, কমলে উল্টা। অপর পাশে চলো, আয় দায় মূলধন। মনে রাখতে হবে অ্যাকাউন্টিং সিস্টেম অনুসারে লোকাপিস ছিল যেটা বলছে, বা যেভাবে অ্যাকাউন্টিং উৎপত্তি হয়েছে, যে খেয়াল করো, আয় দায় মূলধন এরা অলওয়েজ কি হবে, ক্রেডিট হবে, এবং এদের পরিমাণ বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আমি তোমাকে বলি, যারা শুধুমাত্র এই কথাগুলো মনে রাখবা আর এই 6টা জিনিসকে চিনবা, তাদের এই ফার্স্ট ইয়ার আমি পানির মতো সহজ করে দেবো। তোমরা যারা সায়েন্সের থেকে আইসো নাকি আর্টস থেকে আইসো, নাকি তুমি পড়ালেখাই করো না, আমার দেখার দরকার নাই। তুমি যদি এই 6টা জিনিসকে ভালো করে চিনো, আর যদি এটা কখনোই না বলো যে এই 3টা জিনিস ডেবিট, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আর এই 3টা জিনিস ক্রেডিট, বাড়লে ক্রেডিট কমলে ক্রেডিট, যদি এটাকে একদম পারফেক্টলি বলতে পারো, আমি তোমাদের 4th ইয়ার পর্যন্ত, মানে যতদিন পড়ালেখা করবা, তুমি এই অ্যাকাউন্টিং পানির মতো করে শিখবা। ইভেন তুমি অ্যাকাউন্টিং 9-10 এর বাচ্চাদেরকে পড়াতে পারবা। তুমি সায়েন্স আর আর্টসে পড়ে আসছো না এই 9-10 এ, কেন সায়েন্স আর্টসের কথা বলি, কারণ তোমরা একবারই জানো না, এই জন্য তোমাদের উপর বল দিয়ে কথা বলতে পারি। যে আর কমার্সের তো কোনো স্যার আমি তো জানিও। আচ্ছা, তোমরা সায়েন্স আর্টস পড়ে সায়েন্সে আর আর্টসে পড়ে আসো 9-10 এ, তোমরা এই বিষয়টা শুধু যদি জানো, আমার প্রত্যেকটা ক্লাস যদি সিরিয়ালি করে যাও, তুমি 9-10 এর পোলাপান করে পড়াতে পারো হিসাব বিজ্ঞান। বুঝছো? তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই 6টা উপাদানকে ভালো করে চিনা, এবং কোন উপাদানগুলা ডেবিট, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। লাস্ট বার আমি বলতেছি, আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই হবে। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক প্রয়োগ করব, সরাসরি অঙ্ক করব। দেখো, তাহলে আমাদের সম্পদ খরচ উত্তোলন ডেবিট, যদি এদের পরিমাণ বাড়ে তাহলে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। এটা শুধু মুখস্থ না, এটাকে ঠোঁটস্থ রাখতে হবে। আমি যদি বলি এই দায় কমলে কি, সাথে সাথে বলতে হবে দায় কমলে ডেবিট। এই তোমার ধরো উত্তোলন বাড়লে কি, ডেবিট। সম্পদ কমলে কি, ক্রেডিট। আমার মতো আয় কমলে কি, ডেবিট। এভাবে বলতে হবে, মানে এখানে কোনো ধরনের কনফিউজ রাখা যাবে না। সেকেন্ডে উত্তর দিতে হবে, মানে কি জানি বলে, 1 ন্যানো সেকেন্ড আনসার করতে হইব। হঠাৎ করে বললাম উত্তোলন কম লিখি, বলতে হবে ক্রেডিট। হঠাৎ করে বললাম আয় কম লিখি, বলতে হবে ডেবিট। খরচ কম লিখি, ক্রেডিট। এই ব্যাপারগুলো তোমাকে একদম অ্যাকচুয়াল ভাবে, অ্যাকুরেট ভাবে, 1000% ভাবে তোমাকে জানা থাকতে হবে। তাহলে দেখবা কালকের ক্লাস, তুমি সায়েন্স থেকে আইছো না, তুমিও দেখবা এই কমার্সের পোলাপানের মতো পারতেছো। ওকে, তো আজকে এ পর্যন্ত থাকবে আমাদের ক্লাস। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা এখানেই আজকে রেখে দিচ্ছি। তারপরে দেখো চলে গেছে 1 ঘন্টা 2 মিনিট। আমরা কালকে ইনশাল্লাহ অঙ্ক করব। আজকে আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে না। তাহলে আমি তোমাদের সাথে এখন এই পর্যন্তই রাখলাম। সবাই বলে দাও যে কতটুকু বুঝতে পারছো। 100% যারা বুঝতে পেরেছো 100% লিখে দাও। সবাই 100% ক্লিয়ার লিখে দাও। আমি লাস্ট 1 মিনিট। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই 100% ক্লিয়ার লিখে দাও। সবাই। আচ্ছা, তা আমি চাই তোমরা প্রত্যেকেই এইভাবে ক্লাসগুলো করো, এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আমাদের ক্লাসগুলোই করো। দেখো, যদি তোমার মনে হয় যে আমি তোমার প্রত্যাশা থেকে আমরা কম দিচ্ছি, বেশি না, কম দিচ্ছি, টাকা নিয়ে যাইবা, ফেরত দিয়ে দিব টাকা। বুঝছো? ওকে, যাক, তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী সোমবার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। সবাই 100% বুঝছে, আলহামদুলিল্লাহ।